ফার্স্ট অফ অল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আমি কয়েকটা জিনিস একটু রিইটারেট করতে চাই। আমি আজকে রাত পর্যন্ত ওয়েট করব তোমাদের, কারণ আমি দেখলাম এখনো বেশ কয়েকটা হোমওয়ার্ক বাকি আছে। আমি আশা করতেছি তোমাদের সবাই হোমওয়ার্কগুলো শেষ করে ফেলবা, এবং আজকে তোমাদের রাতের মধ্যে আজকে সাবমিট করে দিবা। আমি এরপর দেখব, এটা লক করে দিব হোমওয়ার্কের জন্য। আমি জানি যে এটা তোমরা ইদার অ্যাসাইনমেন্ট অথবা হোমওয়ার্ক হিসেবে চাচ্ছিলা, সো তোমরা এটারে হোমওয়ার্ক হিসেবে অ্যাকাউন্ট করতেছো টু সাম এক্সটেন্ট। সো ইন দ্যাট কেস, whenever you are ready, I mean, আমি তোমাদেরকে ফিডব্যাক দিব ভালো মতন। এগেইন, আমার হোল উদ্দেশ্য হলো যে ক্লাস করার জন্য ক্লাস করা না, নাম্বার পাওয়ার জন্য এই ক্লাস না। এই ক্লাসটা হলো জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য। সো আই ওয়ান্ট মেক শিওর দ্যাট ইউ গাইজ অ্যাকচুয়ালি ট্রুলি আন্ডারস্ট্যান্ড এটা, মানে এটার ইমপ্লিকেশনটা কি, কিভাবে কি করতে হয়, এটা কি আমি বুঝলাম কিনা। সো লেট মি স্টার্ট শেয়ারিং দ্য স্ক্রিন। স্ক্রিন শেয়ার করে আমরা শুরু করি। আমরা কোথায় আছি এবং আমাদের কি কি বাকি আছে, কি কি করতে হবে, কি আসে এই বিষয়ে। গিভ মি 1 সেকেন্ড। তোমরা যদি, কারো যদি এর মধ্যে গত ক্লাসের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এটা করতে পারো। তা নাহলে আমি কোয়েশ্চেন, গত ক্লাসটাও আমি একটু সামারাইজ করব। একটা সেকেন্ড। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ফ্যান্টাস্টিক। সো আমি, আম, তোমরা কি প্রথম চ্যাপ্টারটা পড়তে পারছিলা? যাই হোক, হ্যান্ড রেজ করতে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ফ্যান্টাস্টিক। আমি কয়েকটা জিনিস নিয়ে, কালচার নিয়ে আমরা কথা বলছিলাম। কালচারটা কেন ইম্পর্ট্যান্ট? কালচার এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট সবচেয়ে ছোট কোম্পানি যেখানে একজন এমপ্লয়ি আছে, শুধু মালিক এবং সেই এমপ্লয়ি, তার জন্য কালচার সেট করাটা এক্সট্রিমলি ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য কালচার, ইউ অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এন অর্গানাইজেশন। যে দেখা যায় না, আমাদের বাসায় সবাই মিলে একসাথে আমরা ডিনার করব, সবাই যেখানেই থাকুক না কেন, আমাদের রাতের খাওয়াটা আমরা সবাই একসাথে খাবো। এটা একটা হয়তো বাসার একটা কালচার হতে পারে। অথবা দেখা গেল যে বাসায় সবাই যার যার ঘরের মধ্যে বসে সে খাচ্ছে আলাদা আলাদা। মানে মেবি দ্যাটস দ্য কালচার হ্যাজ বিন সেট আপ। কারণ আমি যদি কালচারটা সেট না করি বাসায়, যে সবাই মিলে একসাথে ডিনারে টেবিলে বসে খাবো, এটা যদি আমি সেট না করি, তাহলে কিন্তু কালচার হবে না। লেটস টেক ইট লিটল ফার্দার। তারপরে আমি বললাম যে আচ্ছা, আমরা সবাই মিলে একসাথে বাসায় খাবো, কিন্তু একটা বোল থাকবে। এই বোলের মধ্যে সবাই আমাদের সেলফোন, গ্যাজেট যা আছে, এই হেডফোন, এগুলো সব ওইখানে রেখে তারপরে খাইতে বসবো। ওইখানে, তার মানে ওইখানে একটা আমার বোল লাগবে। তার মানে কালচারটা আমি সেট করতেছি, কিন্তু ওইখানে একটা রিসোর্স, ওইটারে টুল বলি আমরা, যে এই টুলটা দেওয়া লাগবে যাতে আমি কালচারটা মেনে চলতে পারি। তারপরে একটা ব্যাপার আছে, প্রসেস। প্রসেসটা কি? বলতে হবে যে সবাই রাত 8টার সময় বা 9টার সময় আসবে খাওয়ার জন্য। 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের খাওয়ার টাইম। এই সময়টা কেউ অন্য কোনো প্ল্যান রাখবে না। যার যত ইম্পর্টেন্ট জিনিসই থাকুক, এভরিথিং উইল বি, আনলেস দের ইজ এন এক্সেপশন, এভরিথিং উইল বি পজড। এবং এই 9টা থেকে 10:30 পর্যন্ত আমরা মনোযোগ দিয়ে এই কাজটা আমরা করব। ঠিক আছে? সো দেখো, ফান্ডামেন্টালি যে জিনিসটা হলো, আমি একটা কালচার সেট করলাম, আমি একটা রুটিন সেট করলাম বেসিক্যালি। আমি একটা রিসোর্স দিলাম কোথায় এই সেলফোন টেলফোন গুলো রাখা হবে, কয়টার সময় রাখা হবে, এবং এরপরে করতে হবে কি, আমার এখানে আসার পরে কি করতে হবে। এখানে আসলাম, এসে ধরো দেখা গেল আরো বেটার কালচার কি, টেবিলে বসার পর সবাই বসবে, হাত ধুয়ে আসবে, সবাই কথা বলবে যে কে আজকের দিনটা কেমন গেল। আমি যদি 3-4টা পয়েন্ট ঠিক করে দেই, যে আমরা সবাই কথা বলবো যে আজকের দিনটা আমাদের কেমন গেল। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো। আরো স্পেসিফিক যদি হয়, আজকের দিনটা কেমন গেল, এবং সবাই বলবে আজকের তোমার ছিল হাই কি ছিল, লো কি ছিল। হাই মানে কি, আজকে সবচেয়ে, তোমার মতে সবচেয়ে ভালো কাজটা তুমি কি করছো, এবং কোত্থেকে তুমি সবচেয়ে বেশি গ্র্যাটিফিকেশন, স্যাটিসফ্যাকশন পাইছো, এবং সবচেয়ে খারাপ কাজটা কি হয়েছে যেটাতে তোমার কাছে খুব দুঃখ লাগছে বা মনে কষ্ট পাইছো। হোয়াট ইজ দ্যাট? তার মানে একটা ওপেন, সেফ জোন আমি একটা ক্রিয়েট করলাম। হয় কি, যখনই এটা হয়ে যাবে তখনই কালচারটা
একটা এস্টাবলিশ হয়ে গেল। ওই বলয়টা ভাঙ্গাটা অনেক কঠিন। প্রথম দিকে বলয়টা বানাইতে একটু সময় লাগবে, এটা কাচের খুবই ভেঙে ভঙ্গুর একটা জিনিস। আস্তে আস্তে ঠান্ডা হইতে থাকলে, জমতে থাকলে কাজটাও যেমন শক্ত হবে, সেরকম করে এটা এমনই একটা বলয় হয়ে যায় আশেপাশের সমস্ত মানুষ তোমাকে দেখে জেলাস ফিল করবে। বলে আমি তো বাসায় এটা করতে পারতেছি না, আপনি কেমনে করলেন, আপনি কেমনে করলেন, এটা কিভাবে হইলো। এইরকম করে বড় বড় কোম্পানি যেগুলো আছে, আমাজন, গুগল, মাইক্রোসফট, তারা কিন্তু কালচার ছোট থেকেই ক্রিয়েট করছে এবং কন্টিনিউয়াসলি ক্রিয়েট করতে কন্টিনিউয়াসলি নারিশ করে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লোক, ধরো বাবা, বাবা বললো না আমার একটা ইম্পর্টেন্ট কল আছে, আমার কাজের কল আছে, অফিস যাইতে হবে, আমার অফিস থেকে আজকে আসতে দেরি হবে, নো, তাইলে কিন্তু এটা ভেঙে গেল, তাই না? মা বলল যে না আমি আজকে এই এই আমার বান্ধবীরা আসবে বা আমার একটা এই দাওয়াত আছে, দাওয়াত থেকে আসতে দেরি হবে, ভেঙে গেল কিন্তু কালচারটা। কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো যে হবে না তা না, কিন্তু এটা হাউ ডু ইউ ডিল উইথ দোজ এক্সেপশন। তার মানে কালচারটা করাটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, স্পেশালি একটা ইনোভেটিভ কোম্পানির জন্য। কারণ ইনোভেটিভ কোম্পানি, এভরিবডি থিংস ডিফারেন্টলি, এভরিবডি ইজ ডিফারেন্ট, এন্ড দ্যাটস দ্য পারপাস অফ দ্য ইনোভেশন। দ্য ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ইজ ফাউন্ডেশনাল একটা পাওয়ার ইনোভেশনের। সো যদি তাই হয়, তার মানে আমার কালচারে সবগুলো নিয়ে আসতে হবে। এবং তোমাদের এখানে কালচারের আমি অনেকগুলো এক্সাম্পল দিছিলাম, এবং অনেকগুলো বই আছে। হোপফুলি তোমরা এই বইগুলা খুঁজে পাইছো। আমি তোমাদের কয়েকটা মেকানিজম দেখাই দিব। যে লেটস সে এখানে একটা বই আছে, ধরো 0 to 1, ঠিক আছে? সো এটা যদি তোমরা কেউ না দেখে থাকো, তাহলে আমি 0 টু, সরি, ইউটিউবে যাই আমি ফার্স্টে, তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয় এটা। ইনস্টেড অফ বলবো যে কালচার, সরি, 0 0 টু 1 বাংলা অডিও, অডিও বুক। ওকে, আমি এগেইন তোমাদেরকে দিলাম যেটা 0 to 1 বাংলা অডিও বুক। দেখো, এটা কিন্তু আমার পুরো বইতেই আছে। এখানে যদি আমি দেখতে চাই, 6 ঘন্টার বই, পুরো বইটা বাংলাতে আছে যদি তুমি শুনতে চাও। দিস ইজ এন এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট একটা বই। অথবা আমরা বলতে পারি 0 to 1 সামারি, কিন্তু পুরোটাই শোনা উচিত আমাদের। এটা আমাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে। হ্যাঁ, আহ এই যে যেমন বলতেছে যে বই, এটা 2 মিনিট 30 সেকেন্ডের একটা বই, সামারি। তার মানে আমি সামারিটা প্রথমে পড়ি, দেখি কিভাবে 0 to 1টা কি কি বলতে কি বুঝাইছে, কিভাবে জানা যায়। দিস ইজ এ ফ্যান্টাস্টিক বুক, এভরি সিঙ্গেল বই খুবই খুবই ভালো বই। কারণ এরা কিন্তু অনেক বড় একটা ইতিহাস ধরে শিখছে, এক্সপিরিয়েন্স গুলা কালেক্ট করছে, গ্যাদার করছে, একসাথে আছে, তারপরে তোমাকে এই বইটা দিছে। সো তুমি একটা সামারি বইটা পড়তে পারো। এবং এটা বাংলাতে বলা, যদি আমরা বাংলাতে শুনতে চাই, ইংরেজিতে শুনতে চাইলে তো অবশ্যই আছে ইংরেজিতে এই সব বই। হ্যাঁ, তার মানে দেখো আমি তোমাকে একটা মেকানিজম দেখাই দিলাম। এই জিনিসটা একটা, আমরা একটা কালচার এস্টাবলিশ করতে পারি। তুমি যদি চাও, তোমার অফিসে হোক, বাসায় হোক, স্কুলে হোক, তোমার বন্ধুদের মধ্যে হোক, আমরা যখন বন্ধুরা সবাই একসাথে হব, আমরা প্রথম 5টা মিনিট একটা বই নিয়ে আলাপ করব। দ্যাটস ইট। আমি একটা একটা বাংলাদেশে আছে এখনো বোধহয় বই পড়া কর্মসূচি, আব্দুল্লাহ আবু সাইদের একদম প্রথমে 1900, আমি বলবো যে 85 সালে, আমরা প্রথম যখন আব্দুল্লাহ আবু বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাইতাম, আব্দুল্লাহ আবু সাইদ আমাদের বই পড়া কর্মসূচিটা নিয়ে আমরা যাইতাম আড্ডা উড্ডা মারার জন্যই। তখন উনি আমাদেরকে একসাথে মিশে বললেন যে আচ্ছা তোমরা আসো, আহ, আমরা একসাথে একটা বই পড়ি। বই পড়ার আমাদের সবারই অভ্যাস ছিল। মোটামুটি আমরা 4জন ছিলাম, আমি, সঞ্জয়, অজয়, সামিনা, আমরা 4জন ছিলাম। আব্দুল্লাহ আবু সাইদ মাঝার ভাই ছিলেন বাইরের। আমাকে একটা বই প্রথমে, আমি বললাম যে ঠিক আছে, তাই তো খুব ভালো হয়। তখন আমাকে আমাকে একটা বই ধরাই দিলেন উনি, প্রমথ নাথ বিশির একটা বই, আমি ওনার নামই শুনি নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক একটা জিনিস। কারণ আমার আবার বই পড়াতে কোনো প্রবলেম ছিল না, কিন্তু বেশিরভাগই তখন বলতেছিল যে আসলে এই বইটা তো না দিয়ে আমাদের সহজ একটা বই দেন। উনি তখন বললো যে বই বই, যে বই আসুক এটা পড়তে হবে। ইউ হ্যাভ টু সি থিংস ফ্রম ডিফারেন্ট লুকিং, ডিফারেন্ট অ্যাঙ্গেল। আমি যদি বলি যে আমার মত এইটা, এই লোকটাকে আমি পছন্দ করি না, তবুও বইটা পড়তে হবে। এই লোকটাকে আমি খুবই পছন্দ করি, তবুও বইটা আমার পড়তে হবে। এবং মাল্টিপল অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। যদি আমি ফিকশন দেখি বা নন ফিকশন দেখি, এটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার বা একটা ফ্যাক্ট যদি হয়, ফ্যাক্ট চেক করাটা খুব ইম্পর্টেন্ট।
সো তার মানে আমরা একটা কালচার সেট করলাম, শুক্রবারে যেতাম আমরা সকালে 10টার সময়। ওই আসার পরপরই আমরা আড্ডা উড্ডা হইতো, কারণ এই আড্ডাটা ছিল আমাদের মেইন। তারপরে আমরা একদম ভেরি সিরিয়াসলি একটা বই আমরা পড়ে আসতাম, অথবা ওইখানে বসে আমরা একটা বইয়ের জিনিসটা সামারিটা, বেশিরভাগ বইগুলো আসলে আব্দুল্লাহ হাফিজ এমন ভাবে প্রেজেন্ট করতেন আমাদের কাছে, না এই বইটা না পড়লে মনে হয় যে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে টাইপের। সো আমাদেরকে বই দিয়ে দিতেন, একটা বই উনি সিলেক্ট করতেন, পরের দিকে আমরাও সিলেক্ট করতাম, বিশেষ দিকে লাইব্রেরি থেকে আমরা বইটা নিয়ে আসতাম। অনেকদিন যাওয়া হয় না, একদিন অবশ্যই এবার আসলে হয়তো যাব আমি। আহ, এবং দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি একটা ইম্পর্টেন্ট জিনিস। জাস্ট জাস্ট গিভ মি ওয়ান কুইক সেকেন্ড। হ্যাঁ, একটা সেকেন্ড। সো ইন দ্যাট কেস, যে আমরা একটা কালচার এস্টাবলিশ করলাম, লাইফে যেমন কালচার এস্টাবলিশ করা যায়, ইনোভেশন কোম্পানিতেও কালচার এস্টাবলিশ করা যায়। তোমাদের কাজ ছিল এগুলা পড়া। আমি তারপরে একটা পড়ার পরে তোমাদের প্রত্যেকটা জিনিসের জন্য একটা প্রেসক্রিপশন দিব যে কিভাবে করতে হবে এটা। আমরা যদি এই ক্লাসটা করে যদি প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু এই ক্লাসে যে তুমি এত সময় দিচ্ছ, হ্যাঁ তুমি এত পরীক্ষায় পাশ করবা, হ্যাঁ তুমি এত নাম্বার পাবা, হ্যাঁ তুমি এত নেক্সট ক্লাসে যাবা, কিন্তু যাওয়ার পরে কিছুদিন পরে এই জিনিসটা আর থাকবে না, এই স্টেপটা। মানে এই যে পাথরের একটা একটা কষ্ট করে সিমেন্টের একটা 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 সিঁড়ি বানাইলে এই সিঁড়িটা ক্ষয় হয়ে যাবে। সো উই শুড প্র্যাকটিস কালচার। ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কালচার মেক্স ইউ innovative, culture makes you very successful. So foundationally you should establish a culture for your organization. তোমার কালচার যে কি হবে তুমি জানবা। প্রত্যেকটা কালচারই দেখবা মেইন একটা জিনিস হলো কাস্টমার ড্রিভেন। কারণ আমরা হলাম গিয়ে হিউম্যান, আমাদের হলো আমিত্ব, মাইসেলফ, আমি আমি কি করব সেটা ড্রিভেন। আমি চাই এটা, আমার মতে এই জিনিসটা সবচেয়ে ভালো আর আমার মাথায় আসছে। তার মানে আমারে ঘিরে বলো, এটা হলো আমি। এভরি কালচার ইজ এস্টাবলিশড সো দ্যাট ইউ আর এম্পেথাইজড উইথ আদার্স। মানে আমার কাস্টমার, যে আমি আমি যাকে সার্ভ করব তাকে বুঝাটা, সেটা দেখবা যে কাস্টমার। আমাজনে বলে অবসেসড উইথ কাস্টমার। হ্যাঁ, এই সবাই, গুগল বলে কাস্টমার, মাইক্রোসফট বলবে কাস্টমার। কাস্টমার যেটা চায়, দ্যাট উই ডু নট কম্পেয়ার। তার মানে এক নাম্বার পিলারটা তোমার হইতে হবে কাস্টমার ড্রিভেন। এ মাস্ট বি কাস্টমার ড্রিভেন। তারপরে তোমার হইতে হবে, যেহেতু এটা একটা অর্গানাইজেশন, সো সাকসেস ড্রিভেন। অর্গানাইজেশনের সাকসেসটা তোমার ইয়ে করতে হবে। যেমন আমাজনে একটা জিনিস বলে, উই আর হিয়ার টু বি মিসআন্ডারস্টুড ফর এ লং টাইম। অনেক দিন যাবত আমার সবাই ভুল বুঝলেও আমার অসুবিধা নেই। এটা তার কালচার। উই হিয়ার টু মেক, উই আর হিয়ার টু ফেল ফার্স্ট ফিউ টাইমস। প্রথম কয়েকবার আমার ফেল করা দরকার, তা না হলে আমি অন্যদের চেয়ে আলাদা করতে পারবো না। যেটা অলরেডি জানা আছে, যেটা অলরেডি প্রুভেন, সেটা করলে তো আমি আরেকজনের মতো হইলাম, আমি ফলোয়ার। কিন্তু আমি লিডার হইতে গেলে, যেটা জানা নাই, আমি পানির মধ্যে ঝাঁপায় আমাকে ফেলে দিল, কিন্তু আমি সাঁতার পারি না, তাই না, আমার হাবুডুবুকে আলটিমেটলি আমি সাঁতারে খুব ভালো হয়ে যাব। কিন্তু ওই যে ফেইলিওর গুলা ইজ ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড। তার মানে অর্গানাইজেশনালে দেখো একটা জিনিস, কাস্টমার ড্রিভেন হইতে হবে। ইনোভেটিভ অর্গানাইজেশন গুলাকে ফেইলিওর ড্রিভেন অর্গানাইজেশন। ফেইল্ড অ্যাটেম্প্ট কতগুলা ছিল, এমন না যে আমি ইচ্ছা করে ফেল করব। প্রত্যেকে চাবে যে একটা এডিশনাল কিছু করার, রিস্ক নেওয়া, সামথিং নোবডি হ্যাজ ডান বিফোর। গুগল কিন্তু অ্যাবসলুটলি এটা ইয়ে করে। আরেকটা হলো, তার মানে আমার বাইরের মানুষটাকে নিলাম, প্রসেসটা হলো ফেলিয়ার ড্রিভেন। এবং ইন্টারনালি হইতে হবে এক্সট্রিমলি ইনক্লুসিভ। সবাইকে সমানভাবে দেখব। এগেইন, আমার যে ঝাড়ুদার আছে, যে ময়লা ক্লিন করে, সে যতটুকু হিউম্যান ভ্যালিউ নিয়ে আসতেছে, আমি তার চেয়ে বেশি আনতেছি না, আমিও তার সমান। এইটা যখন আমি বিশ্বাস করব, এটা যখন আমার রেডিয়েট করবে, দ্যাট বিকামস এ কালচার। সো আমরা আমরা কিন্তু শুধু এই তিনটাই আমি কালচার হিসেবে ধরতে পারি। আমার কাস্টমার ড্রিভেন কালচার, হোয়াট এভার ইট ইজ দ্যাট আই টক অ্যাবাউট, মেক শিওর আমি নিজেকে কাস্টমারের হয়ে, কাস্টমারের শুতে নিজেকে রেখে তারপরে আমার আমার কালচারটা বানাইছি। আমি ইনোভেটিভ, আই এম ডিসরাপ্টিং, আই এম ফেইলিং, আমি লং টার্ম সাকসেস দেখতেছি।
আমি শর্ট টার্মে আমার অনেক ভুল হবে, কিন্তু এটার লং টার্ম বেনিফিটটা অনেক বেশি। কারণ একই জিনিস করে গেলে কিন্তু এটার কোনো, দিস ইজ নট ইনোভেটিভ। আর একটা হলো আমি সবাইকে মিলেমিশে আমি কাজটা করব। ইনফ্যাক্ট সব জায়গাতেই আমরা যদি দেখি যে এমপ্যাথি, গ্রোথ অ্যান্ড কোলাবোরেশন, আমার অর্গানাইজেশনাল সাকসেস কিন্তু ডিপেন্ড করে গ্রোথের উপরে। যেসব কোম্পানি একই কাজ করে আসছে অন্যদের মতো, তাদের কিন্তু গ্রোথ হয় না, ইনোভেশন হয় না। ইনোভেশন বন্ধ হইলেই কিন্তু কোম্পানি ফেল করবে। বা ইভেন পার্সোনাল গ্র্যাটিফিকেশনটা, আমরা সুপার এক্সাইটেড নতুন কিছু দেখতে, সবসময়ই চাই। দ্যাটস হোয়াট ইজ এসেনশিয়ালি ইনোভেশন, ইট ইট স্পাইকস দ্য ওয়ান। এবং কোলাবোরেশন, এবং আমরা সবাই মিলে, একটা মেয়ে থাকবে, একটা বুড়ো বয়সের একজন থাকলো, ইয়াং বয়সের একজন থাকলো, গ্রামের একজন থাকলো, একটা ছেলে থাকলো, একটা আমার শহরের একজন থাকলো, সবাই তাদের আইডিয়াটা দিতে বলবো। আমার আইডিয়া, আমরা অনেক সময় চুপ করে থাকি যে শুনতেছি, আসলে শুনতেছি না, আমি বলার অপেক্ষায় আছি। কিন্তু না, যখন শুনবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ভেরি ইনক্লুসিভ। ইনক্লুসিভিটি নার্চার্স এন্ড নারিশেস ইনোভেশন। তার মানে আমার এটা ফান্ডামেন্টালি, এই জিনিসটা আমার হওয়াটা খুবই 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 দরকার। ওকে, সো কালচারটা আমি মোটামুটি শেষ করলাম। হোপফুলি তোমরা সবাই এটা লিখছো, কারণ এই তোমার মিড টার্মে কিন্তু কালচার নিয়ে আমরা কোয়েশ্চেন দিব। কি কোয়েশ্চেন দিব আমি তোমাদেরকে কিছু স্যাম্পল বলেও দিলাম, যে তোমার একটা কালচার এস্টাবলিশ করার মতো আমি বলবো যে কিভাবে করবা, কি আসে এই বিষয়। এবং সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে। দিস ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা জিনিস, কালচারটা। ঠিক আছে? ওকে, গুড। নেক্সট জিনিসটা আমরা বলছিলাম, এবার আমি কোথায় আছি, আমার বারটা কোথায়। আমি যদি নিজেকে মেজার করতে না পারি, আমার মনে মনে যদি থাকে যে আমি সবচেয়ে বেস্ট জিনিস বানাইছি, তাহলে কিন্তু কোনো লাভ নাই। বিকজ দ্যাটস নট মেজারিং মাই সেলফ এগেনস্ট এ বার। এক। দুই নাম্বার, বারটা সবসময় রেইজিং, বারটা সবসময় বড় হইতেই হবে। বারটা যদি বড় না করি তাহলে কিন্তু খুবই প্রবলেম। আমরা এখানে অনেকগুলো ইন্ডেক্সের কথা বলছি, হোপফুলি তোমরা সবাই ইন্ডেক্স গুলো পড়ছো। বাট দেখবা অনেক কমন ফ্যাক্টর আছে। কমন ফ্যাক্টর হলো কে, কিভাবে, কখন, এইগুলা করতেছি। সো প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আমি দিতে থাকি, ধরো, এবং মাল্টি ডাইমেনশনাল হতে হবে, একটা জিনিস না, মাল্টি ডাইমেনশন করে একটা ইন্ডেক্স, সবগুলা মিলে একটা ইন্ডেক্স। তাহলে একের থেকে একশোর মধ্যে তুমি যদি 70-এর উপরে থাকো, তাইলে মোটামুটি তুমি ইনোভেটর। 80-এর উপরে থাকলে তুমি একজন রিয়েল ইনোভেটর। আর 90-এর উপরে থাকলে ইউ আর এ ডিসরাপ্টার। বা তিনটা নাম দিলাম আমি। আহ, একজন সাকসেসফুল বিজনেস হলো 70-এর উপরে, সাকসেস, দেন ইনোভেট, অর একটা বললাম সাকসেস, ইনোভেট, ডিসরাপ্ট। আমি বললাম যে এই তিনটা তুমি যদি কোনটা হতে চাও, তুমি হয়তো সাকসেসফুল বিজনেস হয়েই তুমি খুশি হতে পারে, বাট উই আর মেজারিং ইনোভেশন, এন্ড ইনোভেশন এট দ্য ডিসরাপশন, দ্যাটস দ্য বার। এটা কি আমার আছে কিনা, এটা হইতে গেলে কি মিসিং, হোয়াট এম আই মিসিং, এবং কি করতে হবে, তার মানে মেকানিজম গুলা আমরা ডিফাইন করতেছি আমাদের ইনোভেশন ইন্ডেক্সের থেকে। এবং এইটারও এগেইন, you can figure out whatever the number is, whatever, what are the things that you want to measure, কিভাবে মেজার করবো আমরা। তা বলতে পারি যে আমার ইনোভেশন ইন্ডেক্সটা হলো যে ডেইলি কাজ করার পরে, ডেইলি আমার কাজ থাকে না, যে আমি কাস্টমারের সাথে কথা বলছি, অফিসে আসছি, এগুলা ফর্মগুলা ফিল আপ করছি, ডকুমেন্ট করছি, পেপার ওয়ার্ক করছি, ওকে, তারপরে একটা ইনভয়েস পাঠাইছি, কাস্টমারের সাথে কথা বলছি, টাকা কালেক্ট করছি, সব কিছু ফ্যান্টাস্টিক, নাথিং নাথিং রং উইথ ইট, সবকিছু আমি করছি, হ্যাঁ। কিন্তু সেটা ইজ নট মেবি ইনোভেশন। এইখান থেকে আমার বলবো যে প্রতি বুধবারে সেকেন্ড হাফ আমরা শুধু ইনোভেশন নিয়ে কথা বলবো, অথবা কোনো কথা বলবো না। আমাদের যেমন কিছু কালচার ছিল, সেই কালচারটা হলো যে এখন বাংলাদেশে সবখানেই দেখি, বেশিরভাগ বিশেষ করে সফটওয়্যার কোম্পানিতে গেলেই দেখা যায় টেবিল টেনিস আছে, বসে তাস খেলতেছে, বসে দাবা খেলতেছে, বা অন্য কথা বলতেছে, বাইরে আড্ডা দিচ্ছে, হোয়াট এভার দে ডুইং সামথিং টুগেদার, একটা করতেছে। অথবা সলিটারি, যে আমি এক বসে চিন্তা করতেছি বা ঘুমাচ্ছি, জাস্ট সিম্পলি একটা ঘুমানোর জায়গা। Why are they doing these things? Because this disrupts your process. তা নাহলে 9টার সময় ঢুকবো, এই কাজগুলো করব, কত তাড়াতাড়ি আমি মানে আসার আগেও বিরক্ত লাগবে যে আরে আজকে অফিস যেতে হবে, কাজ করতে হবে, অলরেডি বিরক্ত। আসার পরে মনে হবে যে অলরেডি টায়ার্ড, কাজ করতে ইচ্ছা করতেছে না, কত তাড়াতাড়ি ফেরত যাব বাসায়, সেটা।
সো দিস বিকামস এ ফান্ডামেন্টালি একটা একটু সিকেনিং, একটু অসুস্থ একটা পর্যায়ে পৌঁছায় যায় এক সময়। কিন্তু আসার পর থেকে ও আচ্ছা, ও আমাদের বুধবারে তো আমাদের একটা ইনোভেটর টাইম আছে, কিভাবে আমরা চিন্তা করব দেখি ওই বোর্ডে কে লিখে আসছে। কারণ আমি দেখছি একটা ইনোভেটর বোর্ড আছে, ওই যে ছোট ছোট স্টিকি নোট গুলো আছে না, ওইখানে একটা কিছু লেখা মানুষজন ওখানে দিয়ে আসে, এবং দিয়ে আসে অন্যজনের চিন্তা করার জন্য। বলে যে ও এই জিনিস, হোয়াট এভার ইট ইজ, থট প্রভোকিং একটা জিনিস, বলছে যে আম, আমরা আজকে শুধু কে এই সপ্তাহে কত ধরনের ফুল দেখছে সেটা আমরা আলাপ করবো, এবং এই ফুলগুলোর নাম জানি কিনা। কারণ আমরা দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি অন্য, এটা ধার করা আরেকজন আমাকে বলছিল যে এইটা কি ইনোভেশন কিনা, ইনোভেটিভ থিঙ্কিং কিনা। আমি বলছি অফকোর্স, কেন আমি বলি, বাসার থেকে অফিস পর্যন্ত আমি আসতেছি, দেখা গেল বাসায় আমাদের বাগানে অনেকগুলো ফুল গাছ আছে, আর দেখা গেল আমি নামই জানি না। অথবা আমি বাসা থেকে বের হয়ে উপরের দিকে তাকালাম বারান্দাতে, বললাম যে সবাই বাসা থেকে বাইরে হয়ে 5টা মিনিট সময় নাও, নিয়ে চারিদিকে তাকাও যতগুলো বারান্দা আছে, কয়টা গাছ আছে, কি ধরনের, ডু অ্যান অ্যাসেসমেন্ট অফ ইউর এনভায়রনমেন্ট, যে আমরা কি প্রকৃতি প্রেমী কিনা, বা ফুল কি ধরনের, এগুলো কি সবগুলোর নাম আমি জানি কিনা, আশেপাশে তাকায় দেখলাম গাছগুলোর নাম জানি কিনা। এটা বাসার থেকে বের হয়ে দেখলাম প্রতি লেটসে 10 মিনিট পর পর 1টা মিনিট সময় নিয়ে আমি দেখলাম। অথবা গাছ, রাস্তায় আছি, বাসে যাচ্ছি বা সিএনজিতে যাচ্ছি বা উবারে যাচ্ছি বা গাড়িতে যাচ্ছি বা যেভাবেই যাচ্ছি, বাইকে যাচ্ছি, মাথার মধ্যে আমি একটা মেন্টাল নোট নিলাম যে আজকে কি কি জিনিস দেখলাম। কাউন্ট করলাম একবার যে আমি 10টা ফুল দেখছি। বললাম যে আমি আজকে আসতে আসতে, কেন আমি এটার কথা বলতেছি, আমি আজকে আসতে আসতে 10টা ফুল দেখছি, কিন্তু 10টা ফুলের মধ্যে 5টা ফুলের নামই আমি জানি না। তখনই মাথার মধ্যে কুরকুরানি শুরু হবে যে ওই 5টার নাম কি, কেন ওইগুলার নাম আমি জানি না, এইটা কি বাংলাদেশে আনইউজুয়াল, না এটা তো সবখানে দেখি কিন্তু জানি না। এই যে কিউরিওসিটিটা জাগায় দেয়, দ্যাটস ইনোভেশন, দ্যাটস এন ইন্ডেক্স অফ ইনোভেশন। তার মানে আমার কোম্পানিতে সবাই ইনোভেটর হয়ে গেল, কারণ আমার কিউরিওসিটিটা আমি জাগায় দিতে পারলাম। শুধুমাত্র একটা স্টিকি নোটে লিখলাম যে আপনারা আসার সময় কে কে কয়টা ফুল দেখছে, এরকম 10টা ফুলের নাম লেখো। এইটুক লিখলেই কিন্তু আমি কিউরিয়াস বানায় ফেললাম, এটার জন্য আমার পয়সাও খরচ হলো না। ইট বিকাম সো ইন্টারেস্টিং। আমরা সবাই হয়তো ক্লাসরুমে যাই, সপ্তাহে একবার গেলাম বা মাসে একবার গেলাম, বললাম যে ক্লাসরুমে আসার পরে প্রত্যেকে একটা স্টিকি নোটের মধ্যে লিখে নিয়ে আসবা, তোমরা এই গত 1 মাসে, এই 1 সপ্তাহে বা এই গত দিনে কতগুলা ফুল দেখছো, সেগুলা তুমি লিখবা। ভেরি সিম্পল একটা এক্সারসাইজ। হ্যাঁ, সো দিস বিকামস অ্যাকচুয়ালি একটা ইন্ডেক্স। হ্যাঁ, আমরা কি এগুলা এই টাইপের করি কি, আবার দেখো যে এটা ইন্ডেক্সের কালচারের সাথে মিল আছে। কারণ কালচারটা হলো কি একটা প্র্যাকটিস, ইন্ডেক্সটা হলো একটা কোয়ান্টিফায়েবল মেকানিজম, তাই না? সো এগুলা যদি তুমি চিন্তা করে থাকো, তাহলে কিন্তু অফকোর্স ইউ বিকাম এ ভেরি ইনোভেটিভ অ্যান্ড ডিসরাপটিভ অর্গানাইজেশন। আজকে আমরা যে দুইটা নিয়ে কাজ করব, একটা হলো এই প্রসেসটা কি, কিভাবে আমি ইনোভেশনটাকে কাজে লাগাইতে পারি, আমার কোম্পানি বানাইতে পারি অথবা প্রোডাক্ট বানাইতে পারি। আজকে আমরা প্রোডাক্ট নিয়ে আমরা ফোকাস করব, এবং আমরা একটা ডকুমেন্ট লেখা, সেটা হলো প্রেস রিলিজ, পিআরএফএকিউ। যদিও আমরা প্রেস রিলিজটার কোয়েশ্চেনটা মিড টার্মে রাখবো না, মেইনলি এটা ফাইনালে থাকবে, কিন্তু তোমার প্র্যাকটিসটা কিন্তু আমরা এখন থেকে ভালো মতন শুরু করব। এটার একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন হয়তো রাখবো, পিআরএফএকিউর কম্পোনেন্ট কি কি থাকতে পারে, এইসব ব্যাপার স্যাপার। কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসটা, কারণ প্রেস রিলিজটাই হলো অ্যাট দ্য এন্ড অফ দিস থিং। তোমরা যদি একটা সুন্দর প্রেস রিলিজ নিজেদের কোম্পানির জন্য, একটা ইনোভেটিভ কোম্পানির জন্য, বা কার কেউ কেউ রিসার্চ করবা পার্সোনাল রিসার্চের জন্য, অথবা পার্সোনাল গ্রোথের জন্য, বা নিজের হোয়াট এভার ইট ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ। আমরা বলি যে অ্যাট আওয়ার ডেথ বেড, আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে, আমি যখন মারা গেলাম, ধরো হ্যাঁ মারা যাওয়ার, আমি একটা হসপিটালে আছি, এটা ক্রুড শোনা যায়, মারা যাওয়ার পরে আমার তখন কোনো কথা বলার কোনো ক্ষমতা নাই, আমি তো মরে গেছি, তাই না? কিন্তু আশেপাশের লোকজন, তাদের মনে আমার সম্পর্কে কি চিন্তা করতেছে, দ্যাট ইজ ট্রু ক্যারিয়ার। ক্যারিয়ারটা হলো যে আশেপাশে যারা আছে আমার, যারা এই হসপিটালের আছে বা আমার আশেপাশে আছে, অথবা যারা আশেপাশে নাই, যারা অনেক দূরে আছে, অথবা যারা ভবিষ্যতে যারা আসবে, তারা আমার সম্পর্কে কি চিন্তা করবে,
হোয়াট আর দে গোনা থিঙ্ক অ্যাবাউট মি? হ্যাঁ, এটার বলে ইউলজি। রাইট ইয়োর ওন ইউলজি। দেখি এখানে লেখা আছে না, রাইট ইয়োর ওন, আমি তোমাকে দেখাচ্ছি। ইট বিকামস রাইট ইয়োর ওন ইউলজি ফর ক্যারিয়ার সাকসেস। দেখো, আমি কি লিখলাম? রাইট ইউর ওন ইউলজি ফর ক্যারিয়ার সাকসেস। এইটা একটা টেডেক্স এর একটা ইয়ে আছে, দেখো এই জিনিসটা, ইট ইজ সো গুড। তুমি শকড হয়ে যাবা। আমি যখনই, এগেইন এটার সাথে কোম্পানির কোনো সম্পর্ক নাই, নিজেকে ডিসকভার করা, নিজেকে ডিসরাপ্ট করা, নিজেকে ইনোভেট করা। আমি হয়তো স্টুডেন্ট হবে, আমি হয়তো বিদেশে যাব, আমি হয়তো ও, ঘরে থাকবো, আমি হয়তো কোনো কাজই করব না, আমি হয়তো ব্যবসা করব, আমি হয়তো প্রফেশনালি অনেক টাকা ইনকাম করব। বাট ইউ রাইট ইউর ওন ইউলজি। আমার ইউলজিটা যদি আমি লিখতে পারি, দ্যাট মেক্স মি এ ফান্ডামেন্টালি ডিফারেন্ট পার্সন। অ্যান্ড দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন থাকবো না, তখন ধরো আমি বললাম যে আমি চাই, এখন মানুষজন বলতেছে যে ও, সে তো অনেক কিছু করে যেতে পারতো, সে তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়ে যেতে পারতো, অথবা সে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিতে পারতো। বা নতুন বাংলাদেশের মধ্যে কি এই জিনিসটা, ও আচ্ছা, আমাদের প্রবলেম হলো আমাদের দেশটা একটু করাপ্ট, অনেক করাপশন আছে, করাপশন যাতে ভবিষ্যতে না থাকে। সো ওকে, গুড, করাপশন না থাকার জন্য কি করতে করা যেতে পারে। সো একটা একটা করে ডিপ ডাইভ করে একটা কম্পোনেন্ট বাইর করে নিয়ে আমি সেটা বের করতে পারবো। সো দ্যাট বিকামস এ ফান্ডামেন্টাল একটা জিনিস। সো ইউলজিটা যদি আমরা সবাই লিখতে পারি, একটা, দেখো তুমি নিজের প্র্যাকটিস করো। আমি বললাম যে আমার কোম্পানিটা, অথবা আমি নিজে, অথবা আমি যে লেগাসিটা রেখে যাচ্ছি, সেটার মাধ্যমে সবাই, পৃথিবীর সবাই ভালো হতে পারবে। ফ্যান্টাস্টিক, ভেরি সিম্পল। এবং এটার পৃথিবী সবাই ভালো হইতে পারবে কি? যেমন প্রফেসর ইউনুসের একটা বই আছে, এটাকে বলে 3-0। হ্যাঁ, তোমরা জানো কিনা জানি না। 3-0, এই যে ইউনুস। হ্যাঁ, সো তুমি যদি দেখো প্রফেসর ইউনুসের 3-0, 3-0টা কি? 3-0 হল তিনটা জিরো। জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো মানে কোনো আনএমপ্লয়মেন্ট কেউ থাকতে পারবে না, সবাই কাজ করবে, এক নাম্বার। সেকেন্ড হলো জিরো পভার্টি, গরিব কেউ থাকতে পারবে না, জিরো পভার্টি। এবং তিন নাম্বারটা হলো জিরো কার্বন এমিশন, মানে এনভায়রনমেন্টে কোনো রকম প্রবলেম থাকতে পারবে না। মানে হি ইজ সো ভিশনারি, অনেক দিন আগে বলছে যে আমি জিরো নিয়ে কাজ করব। দেখো কতজন মানুষ বলতে পারে যে আমি জিরো নিয়ে কাজ করব, তাই না? দিস বিকামস ভেরি ডিসরাপটিভ, ইনোভেটিভ। নাও আমি এটা চিন্তা করলাম, এখন আমি কিভাবে করব? সো লেটস সে ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপ। আমি তোমাদেরকে একটু আইডিয়া, কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের যে কাজটা হবে সেটা হলো, এখানে তুমি যে যদি, দাঁড়াও একটা সেকেন্ড, এগেইন ধরো তুমি এটা বুঝলা না, হ্যাঁ, তখন তুমি দেখবা ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপ। এটা যদি তুমি ইউটিউবে সার্চ করো, হাউ টু রান এ ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপ, প্রচুর লোক, প্রচুর ভিডিও পাবা ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপের উপরে, কোনো অভাব নাই। So, এখান থেকে যেটা মনে হয়, ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপ দেখি বাংলাতে আছে কিনা। বাংলা, এই দেখো ডিজাইন থিঙ্কিং এর ব্যাখ্যা বাংলাতেও আছে, চিন্তা করে দেখছো? সো এইটা, এইটাও কি বাংলাদেশে না? আচ্ছা, যাই হোক, একটা আছে বাংলাদেশি। কিন্তু ইটস এ ফ্যান্টাস্টিক জিনিস ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপটাতে। সাধারণত এখানে 4টা বা 5টা প্রসেস আছে, 1 2 3 4 5, যেখানেই যাও না কেন বিভিন্ন ধরনের এই যে 5টা প্রসেস আছে। হ্যাঁ, অনেকগুলো, আমি অনেক বেশ কয়েকটা এক্সাম্পল দিছি। দেখো 4টাও আছে, 1 2 3 4, 5টাও আছে, এবং 6টাও আছে। আলটিমেটলি ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপটা কি বলে, যে আমি, এইটার আরেকটা নামও একটা, আরেকটা ভেরিয়েশন আছে, সেটাকে বলে হিউম্যান সেন্টার্ড ডিজাইন। মানে আহ, অনেক সময় ডিজাইনটা বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, তো হিউম্যান সেন্টার্ড ডিজাইনটাও একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। সো এই যে এখানে প্রত্যেকটাতে কিন্তু তুমি লিংক পাবা। এখানে যদি লিংকে যাও, লিংকে গেলে তুমি দেখতে পাবা, গেলে সবগুলাই ডিটেল দেখতে পাবা। এম, এবং এটা আমরা কিভাবে শুরু হয়, দাঁড়াও আমি একটা, এটা বড় করা যায় কিভাবে দেখাচ্ছি। হ্যাঁ,
এটাই ধরি আমরা। হ্যাঁ, প্রথমে আমরা শুরু করব এমপেথাইজ, এমপেথি থেকে। তার মানে আমরা যখন এমপেথাইজ ফেজে থাকবো, দেখো এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস। নিজের কথা চিন্তা করবো না যে আমি কি বানাবো, আমার দেখতে হবে অ্যাকচুয়াল প্রবলেমটা কি। প্রবলেম চিন্তা করার সময় আমরা একটা মজার জিনিস হয়, আমরা কিন্তু অলরেডি সলভ করা শুরু করে দেই। নো 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 নো, ইউ ক্যানট ডু দ্যাট। ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপে তোমার মাইন্ডসেটটা হইতে হবে, লেটস অনলি থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবলেম, অনলি প্রবলেম, অনলি প্রবলেম, প্রবলেম প্রবলেম প্রবলেম। আমি কিন্তু সলভ করব না। সলভ করা শুরু করলেই কিন্তু আমার এই ইয়াটা এমপ্যাথিটা ব্রেক করলাম। তার মানে আমি ইউজার স্টোরি গুলো আমরা লিখি, ইউজার স্টোরি নিয়ে কথা আছে না, সেটার এমপ্যাথিটা বেসিক্যালি। তার মানে কি প্রবলেম, ধরো তুমি বললা যে আমার প্রবলেমটা হলো আমি আমেরিকা যাইতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে যাইতে হবে। অ্যাকচুয়াল প্রবলেম, আমি জানি না এটা কিভাবে হবে, এটা কি। অথবা বললা যে আমি একটা কোম্পানি বানাইতে চাই যেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ই কমার্স কোম্পানি হবে। ওকে, আমি জানি না কিভাবে হবে, তাই না? ই কমার্সের প্রবলেম গুলা কি কি আছে, এগুলো এই প্রবলেমটাই আমি হয়তো জানি না। এই কেন তুমি করতে চাও? ও কারণ এখনকার ই কমার্স গুলো অনেক প্রবলেম। যে আমার দেখা গেল যে আমি একটা জিনিস যদি কিনতে যাই, ফেসবুকে যাই দেখি জিনিসটা কি, তারপরে ফেসবুকে জিজ্ঞেস করি আচ্ছা এটার দাম কত, তখন সে আমাকে দাম বলে। তারপরে আমি জিজ্ঞেস করি আপনার কি কি কালার আছে, এই কালার গুলা, তখন সে বলে। মানে এটা কম্বারসাম একটা প্রসেস। আমি পুরো প্রসেসটা ফেসবুক থেকে এফ কমার্সের একটা মেকানিজম একটা ক্লিকে করতে চাই। অথবা আমি এমন একটা সমাধান করতে চাই যাতে আমি এক জায়গায় গেলে সব ইনফরমেশন একসাথে পাবো, যেখান থেকে আমি বিদেশ যেতে চাই। তার মানে এক জায়গায় প্রবলেমগুলা ইয়াগুলা নাই। প্রবলেমটা কি? ইটস নট ইন ওয়ান প্লেস। প্রবলেমটা কি? আমি এফ কমার্সে একটা ক্লিকে জিনিস কিনতে পারতেছি না। আমার প্রবলেমটা হলো যে আমার 1 ঘন্টা সময় দিতে হচ্ছে, আমি 5 মিনিটে করতে চাই। 5 মিনিটে করা মানে কি? টু 1/12 অফ এ টাইম, মানে 10%, 9% সময়, 91% সময় আমি সেভ করতে পারবো। এক জায়গায় থাকা মানে কি সেম থিং। আমার হয়তো 1 মাস সময় লাগে রিসার্চ করে বের করতে কোথায় কোন দেশে যাব, বাট আমি এটা একবারে এক ইয়াতে সলভ করতে চাই। এমপ্যাথিটা হলো খুবই ইম্পর্টেন্ট। রিয়েলাইজ করতে হবে, দরকার লাগে বসে, মানে এমন ভাবে ইদার রাগটা নিয়ে আসতে হবে, অথবা কান্নাটা নিয়ে আসতে হবে, অথবা সফটনেসটা নিয়ে আসতে হবে, অথবা ইমোশনটা নিয়ে আসতে হবে। দ্যাটস দ্য ট্রু এমপ্যাথি। হ্যাঁ, এমপ্যাথিটা প্রবলেমটা একদম ডিফাইন করতে হবে, তাদের হয়ে ফিল করতে হবে, ইউ হ্যাভ টু ফিল ইট। এইটাই আসলে এমপ্যাথির ব্যাপারটা। ফিল করলেই কিন্তু দেখা যাবে, সবাই মিলে যখন ফিল করবে না, ও দ্যাটস মাই কাস্টমার, দ্যাটস দ্য কাস্টমার অবসেশন। ও দ্যাট ইজ, মানে অন্য লোকরা যা বলে, আই এম র্যাডিক্যাল অ্যাবাউট দ্য কাস্টমার, আই এম ফান্ডামেন্টাল অ্যাবাউট দ্য কাস্টমার। হ্যাঁ, কাস্টমারটা এখানে কে, তুমি নিজেও হতে পারো, অন্য কেউ হতে পারে, বাট ইউ ফিগার দ্যাট আউট। এমপ্যাথি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কিন্তু এমপ্যাথির সময় কিন্তু আমি সলভ করব না, সলভ আমার দরকার নেই। তারপরে এটারে এখন আমি চিন্তা করব কিভাবে এটা সলভ করা যায়। এগেইন সলভ করতেছি না, আইডিয়েট বলে এটাকে, এমপ্যাথাইজ, আইডিয়েট, প্রোটোটাইপ, টেস্ট এন্ড ডিফাইন। সো আইডিয়েশনটা আমার করা দরকার, যে কিভাবে আমি এটারে আইডিয়েট করতে পারি। কি সবাই মিলে বসে, ওই যে ডাইভার্সিটিটা ভেরি ইম্পর্টেন্ট। বলো তো দেখি কি কি ব্রেইনস্টর্ম করা। মাইন্ড ম্যাপ নামে একটা টুল আছে, তোমরা যদি না জানো এটা শিখো। মাইন্ড ম্যাপের মাধ্যমে আমরা আইডিয়েট করতে পারি। হ্যাঁ, এখানে এখন এআই দিয়ে অনেক মাইন্ড ম্যাপ বানানো যায়। দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এগেইন মাইন্ড ম্যাপটা কি, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। মাইন্ড ম্যাপের মাধ্যমে কি সবাই আহ, বিভিন্ন থট প্রসেস মাথার মধ্যে আসে, তো তার মধ্যে দেখা যাবে যে অনলি 30% আমরা কাজে লাগাইতে পারতেছি, বাকিগুলো কিন্তু আমরা ভুলেই যাব। উই ডোন্ট হ্যাভ দ্যাট আইডিয়া, ভুলেই যাব। সো এটারে আমরা মাইন্ড ম্যাপের মাধ্যমে একটা বোর্ডে সবাই মিলে, ও আচ্ছা সবাই যাতে, কারণ আমি যেটা চিন্তা করতেছি এর বাইরে কিন্তু আমি কিছু দেখতে পাবো না। আমরা যদি ধরো বলতেছি যে একটা এলিয়েন দরকার, কিন্তু এলিয়েন চিন্তা করলেও আমরা চিন্তা করব তার চোখ আছে, তার নাক আছে, হয়তো দুইটা চোখের বদলে একটা চোখ, কিন্তু একটা চোখ আছে, তার নাক আছে, তার কান আছে, তার পা আছে, হাত আছে। কিন্তু এলিয়েনের এগুলো কিছুই নাও থাকতে পারে, তাই না? কিন্তু আমাদের ভিজুয়াল, আমরা তো ভিজুয়াল, হিউম্যান বিইং আর ভেরি ভিজুয়াল। তো তার মানে আমাদের আইডিয়েট করতে হবে অন্য মানুষের। আর 10 জনে হয়তো 10 ভাবে চিন্তা করতেছে, আর 3 জনে 3 ভাবে চিন্তা করতেছে। সো আইডিয়েশনটা ফান্ডামেন্টালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনোভেশনের ফ্রেমওয়ার্কের জন্য। তারপরে প্রোটোটাইপিং। এখন আমি প্রবলেমটা জানি, আইডিয়া হয়েছে, এখন আমি একটা প্রোটোটাইপ বানাই, যে এইটা এখন আমি এটা যদি করতে চাই, জাস্ট কাগজে ছবি আঁকলাম, মক আপ বলে যেটা।
যে একটা ছবি আঁকলাম, অথবা আমি একটা হার্ডওয়্যারের জিনিস হলে এই কাগজ দিয়ে বা ওই বিভিন্ন জিনিস দিয়ে আমি এটা বানাইলাম, প্রথমটা দেখতে কেমন, দেখে আমার কাছে মনে হলো এটা খুবই আগলি, আবার চেঞ্জ করি। সো প্রত্যেকটাই কিন্তু আমরা ইটারেট করতে, প্রতি এমপ্যাথাইজ থেকে আইডিয়েটে ইটারেট করতে পারি, আইডিয়েট থেকে প্রোটোটাইপে ইটারেট করতে পারি। সো তার মানে ফান্ডামেন্টালি একটা জিনিস বানাইলাম যেটা আমার প্রবলেমটা সলভ করতেছে, এবং এই প্রবলেমের প্রত্যেকটা এলিমেন্ট দিচ্ছে। অনেক সময় হয় কি, যখনই আমরা যাইতে থাকি দূরে, তখন অনেক এমপ্যাথি থেকে প্রোটোটাইপে একটা গ্যাপ হয়ে যায়। সো উই হ্যাভ টু কন্টিনিউয়াসলি কিপ গোয়িং অ্যান্ড ভ্যালিডেটিং দ্যাট প্রোটোটাইপ। তারপরে এটাকে আমি টেস্ট করব, প্রথমে নিজে টেস্ট করব, তারপর আমার কাস্টমারকে দিয়ে টেস্ট করাবো তারা কি বুঝতেছে কিনা। আমার কাস্টমার হয়তো আমি নিজেই আমার কাস্টমার, কিন্তু আমি আরো 10 জনকে আমার মতো যারা বিদেশে যাইতে চায় তাদেরকে, অথবা আমি নিজেই একজন ই কমার্স বায়ার, আমি বললাম আরো 10 জনকে দিয়ে এটা কিনতে বললাম, তারা বললো এটাতে তো তুমি বলছো এক ক্লিকে, কিন্তু আরো তো অনেক কিছু আমার জানতে হচ্ছে, এগুলো তো আমি জানি না। হ্যাঁ, সো তার মানে আমার টেস্টিং মেকানিজম, দেন আমি আবার গোয়িং ব্যাক টু দ্যাট। ইউ ক্যান নেভার 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 স্টপ। ওকে, সো এগেইন কনটেক্সট আর ফর্ম দেওয়া আছে, এইখানে তোমার পুরো সেম জিনিসটা আবার দেওয়া আছে। ডিজাইন থিঙ্কিং, এমপ্যাথাইজ, ডিফাইন, আইডিয়েট, প্রোটোটাইপ, টেস্ট, ইমপ্লিমেন্ট। এখানে দেখবা রিসার্চটা আগে আছে, ডিফাইন। সো মোটামুটি এমপ্যাথাইজের পরেই সাধারণত ডেফিনেশনটা আসে। সো ইউ ফিগার ইট আউট হাউ টু ডু ইট। ইমপ্লিমেন্টেশনটা অনেকে স্কেলিং এর কথা বলে। সো এগেইন ডিজাইন থিঙ্কিংটা হলো গিয়ে একটা প্রসেস প্রেসক্রিপশন স্পেসিফিকলি দিয়ে দেয়, এটার পর এটার পর এটার পর এটার পর এটা ফলো করো। এবং আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাইলাম কিভাবে আরো ডিটেল জানতে হয়। সো ইউ মাস্ট নো দিস থিংস, দিস টাইপ অফ স্টাফ, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ভেরি ওয়েল, ভেরি ভেরি ডিটেল। এবং সেটার মাধ্যমে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে। এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রসেস সম্পর্কে দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রসেসটা কিভাবে কি করতে হবে, কিভাবে কি নিতে হবে। এগেইন দুইটা প্রসেস আমি দিছি, একটা হলো ডিজাইন ডিজাইন থিঙ্কিং প্রসেস, আর একটা হলো বিজনেস মডেল ক্যানভাস। আমরা যারা বিজনেস করতে যাব সেটাতে বিজনেস মডেল ক্যানভাসটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট। ডিজাইন থিঙ্কিংটা যেমন স্ট্যানফোর্ডের, এসএপি স্ট্যানফোর্ড মিলে বানাইছে, বিজনেস মডেলটা বানাইছে স্ট্র্যাটেজাইজার। স্ট্র্যাটেজাইজার যে জিনিসটা বানাইছে, 9টা ঘর, আমি যদি এখানে দেখাই তোমাদেরকে, 9টা ঘর নিয়ে একটা একটা প্রসেস ওরা বানাইছে। Give me 1 second। 9টা, এই যে এই 9টা ঘর, 9টা ঘরটা হলো এগেইন ওইখানে দেওয়া আছে, তুমি ওইখানে লিঙ্কগুলাও তোমাকে ওইখানে দেওয়া আছে। লিঙ্কগুলা যেহেতু দেওয়া আছে তোমরা ওইখান থেকে নিতে পারো। প্রথমে মাঝখানেরটা দিয়ে শুরু করে সাধারণত ভ্যালু প্রপোজিশন দিয়ে। তারপরে তুমি যাবো কারা কারা আমার পার্টনার দরকার, কি ধরনের অ্যাক্টিভিটি লাগবে, কি ধরনের রিসোর্স লাগবে, কাস্টমার, কারা আমার কাস্টমার, কিভাবে আমি কাস্টমারের কাছে রিচ করব, এবং কাস্টমারের সাথে কিভাবে আমি ইন্টারাক্ট করব, আমার খরচ কি কি এবং আমার ইনকাম কি কি। ফেসবুকের মতন কোম্পানি এই বিএমসি দিয়েই তাদের অর্গানাইজেশনটা তারা রান করছে। এই সেম ভাবে আমি তোমাদেরকে আহ, যেটা তোমরা দেখছো যে কি বলে এটাকে, মেকানিজম অনুযায়ী ডিজাইন থিঙ্কিং একটা মেকানিজম, বিজনেস মডেল ক্যানভাসও একটা মেকানিজম। তোমাদের করতে হয় কি, ছোট ছোট হইলেও সাধারণত বিজনেস মডেল ক্যানভাসটা একটা হোয়াইট বোর্ডে থাকে প্রত্যেকটা কোম্পানিতে। হ্যাঁ, হোয়াইট বোর্ডের মধ্যে করে কি, ওই যে নোটপ্যাড আছে না, নোটপ্যাডে প্রত্যেকটা ঘরের মধ্যে জিনিসগুলো দিতে থাকে। অনেক সময় এগুলো ভালো, একটা কিছু মাথায় আসলো এটা পার্কে রাখার জন্য, বাট ওইখানে লিখে রাখে, কারণ আমি যদি ভুলে যাই হয়তো এটার হাই ভ্যালু আছে। যেমন দেখো, একটা এক্সাম্পল দেই, উবার। উবার কোম্পানি, এয়ারবিএনবি, বড় বড় কোম্পানিগুলা, এদের কোনো এক্সিস্টেন্সই থাকতো না যদি গুগল ম্যাপ না থাকতো। গুগল ম্যাপ একটা ফ্রি ফ্রি জিনিস ছিল, এখনো ফ্রি যারা ইউজ করে তাদের জন্য, যারা এটা দিয়ে সফটওয়্যার ডেভেলপ করে তাদের জন্য এটা পেইড। কিন্তু এবং গুগল ম্যাপ ভেরি কস্টলি হয়ে গেছে, কিন্তু গুগল ম্যাপটা যদি না হইতো বড় বড় অনেক কোম্পানি হইতো না। তার মানে আমার ম্যাপে ইয়াতে কি পার্টনারশিপের মধ্যে কিন্তু আমার এটা দরকার, গুগল ম্যাপটা দরকার, ম্যাপ ছাড়া কিন্তু আমার এটা অ্যাপ্লিকেশন রান করবে না। তার মানে ফান্ডামেন্টালি দেখো যে কি ভাবে আমার চিন্তা করতে হেল্প করে এই জিনিসগুলো আমাকে আসলেই একটা রিয়েল বিজনেস বানাইতে গেলে। কারণ আমি হয়তো পার্টনারের কথা চিন্তাই করি না, গুগল ম্যাপ যে আমার একটা পার্টনার, হ্যাঁ আমি একটা ই কমার্স কোম্পানি বানাচ্ছি,
তার মধ্যে গুগল ম্যাপ কেন আমার পার্টনার হবে? কারণ ওই যে ই কমার্সের ডেলিভারি দিতে গেলে ট্র্যাক অ্যান্ড ট্রেসের জন্য এন্ড টু এন্ড এটা জানতে হবে। আমি হয়তো একটা ওই যে কলেজ প্রিপারেশনের জন্য একটা মেকানিজম ক্রিয়েট করতেছি, আমার জানা দরকার হলে গিয়া ওই যে ওয়েব স্ক্রেপ করে কোত্থেকে স্কলারশিপ গুলো পাওয়া যায়। ও ওকে, ফ্যান্টাস্টিক। তার মানে ওই আমার আমি যদি ভার্জিনিয়াতে যেতে চাই, ভার্জিনিয়া আশেপাশে কি আছে সেটার জন্য ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। সো ইট ইট বিকামস একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা টুল, আমরা হয়তো চিন্তা করি না। এই বিজনেস মডেল ক্যানভাস গুলা, ক্যানভাসটা কিন্তু তোমাকে চিন্তা করতে হেল্প করে, এবং তুমি এখানে কিন্তু যেতে পারো, এখানে বিভিন্ন জায়গায় গেলে এই ক্যানভাসের এই যে এখানে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক টিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি। এখানে লিঙ্কে গেলে দেখবে একটা পিডিএফ ফাইল আছে। এই পিডিএফ ফাইলটা তুমি যদি চাও ডাউনলোড করে নিতে পারো। এবং এই যে এইটা, হ্যাঁ, এবং এইটার দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটা কাজ করব। এই বিজনেস মডেল ক্যানভাসের এটা কিন্তু স্ট্র্যাটেজাইজাররা ওন করে, তারা এটা বানাইছে, অনেক পয়সা খরচ করে বানাইছে, কিন্তু সবার জন্য তারা এটা ওপেন করে দিছে। ওপেন করে দেওয়ার একটা কারণও আছে, দাঁড়াও এটাকে আমি এইখানে, উপস, এখানে দিয়ে দিলাম। তার মানে এইটাই হলো বিজনেস মডেল ক্যানভাসটা। এটা ডাউনলোড করতে পারো তোমরা সবাই লিঙ্ক থেকে। এবং এইটার সুবিধাটা কি, এটা এতই স্ট্রাকচার, ফ্যান্টাস্টিক। এই ধরনের আমি চাই যে তোমরা এই জিনিসগুলো খুঁজে বের করো, জানো। লিন স্টার্ট আপ আর একটা মেকানিজম আছে, হ্যাঁ, এখানে যদি যাও তুমি দেখবা লিন স্টার্ট আপ যদি আমি টাইপ করি, লিন স্টার্ট লিন স্টার্টআপটা একটা ফ্যান্টাস্টিক মেকানিজম, যারা স্টার্ট করতে চায়, যারা লার্ন বিল্ড মেজার, ভেরি সিম্পল একটা জিনিস। আমি শিখলাম, বানাইলাম, তারপরে মেজার করলাম, আবার শিখলাম, বানাইলাম, অনেক ভুল হইতে থাকে এটা। এরিক রাইস এই বইটা যখন লিখছে না, এটা এত বেশি পপুলার হয়েছে, এটা কিন্তু অনেক দিন, মানে মিলিয়ন্স অফ কপিজ সবাই ইউজ করে, এত সহজ। এবং এটা নিয়ে মানুষজন আরো অনেক কিছু আরো অনেক কিছু বানায় ফেলছে, অনেক মেকানিজম। তার মানে দেখো এটা থেকে কিভাবে চলে আসছে। তো এই ধরনের অনেক প্রসেস আছে, তুমি যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারো, আমার কোনো অসুবিধা নাই তুমি কি ইউজ করবা না করবা। কিন্তু ডিজাইন থিঙ্কিং, লিন স্টার্ট আপ, হিউম্যান সেন্টার ডিজাইন, ইনোভেটিভ চিন্তা ভাবনা করার জন্য একটা প্রেসক্রিপশন দরকার। দেখো আমি কালচারটা নিয়ে কথা বলছি, আমি একটা ইন্ডেক্স নিয়ে কথা বলছি, আমি এগেইন আমি একটা মানে ডিজাইন থিঙ্কিং এর কথা বলছি, বিএমসির কথা বলছি। মানে দিজ আর দ্য থিংস যদি আমরা একদম সুন্দরভাবে যদি জানতে পারি, অ্যাটলিস্ট তোমাদের এখন জানা হলো, এবং কোত্থেকে আমরা এডিশনাল শিখতে পারবো সেটাও আমি তোমাদেরকে দেখাই দিলাম। সো ইট বিকামস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি তোমাদের জন্য এখন যেটা করব সেটা, তোমাদের একটা, এই যে এইটা হলো গিয়ে তোমাদের নেক্সট হোমওয়ার্ক। হোপফুলি তোমাদের এই হোমওয়ার্কটা শেষ হয়ে গেছে, তা এক সপ্তাহ সময় থাকবে। সো ধরো চারটা খুঁজে বের করবা তোমরা, খুব বেশি কষ্ট করতে হবে না। কিন্তু এই হোমওয়ার্কটা আমি ভবিষ্যতে দেওয়ার বদলে আমি চাই তোমরা আজকে, এখানে আমি তোমাদেরকে 20 মিনিট সময় দিব, তারপরে আবার এটা নিয়ে কথা বলবো। আজকে তোমরা এখানে যারা পার্টিসিপেট করতেছো, আমি এই ইয়াটা রেকর্ডিংটা পজে রাখবো তখন, আজকে তোমরা এইটা এইখানে শেষ করবা। তার মানে কি করতে হবে আমি একটু তোমাদেরকে ভালো মতন সুন্দর মতন বুঝাই দিই, যাতে এটা বুঝতে তোমার কোনো অসুবিধা হয় না। এগেন আমি যেটা তোমাদেরকে বলার বারবার চেষ্টা করতেছি, ইউ হ্যাভ টু লার্ন। আমি চাই না শুধু নাম্বার নিয়ে চলে যাও। এখানে কি কি শিখবা? শেখার প্রথম কাজটা হলো চারটা ইনোভেটিভ বিজনেস ফ্রেমওয়ার্ক বের করবা। যে কোনো চারটা, চারটা, যে কোনো চারটা বের করবা, এই চারটাকে তুমি কম্পেয়ার করবা। তুমি কম্পেয়ার করে পয়েন্ট দিবা এই চারটার। ওই যে মনে আছে ইন্ডেক্সের কথা বলছি, যেহেতু কম্প্যারিজন জানা আছে, এই চারটাকে তুমি কম্পেয়ার করে পয়েন্ট দিলে, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, কিন্তু তা নিজেই খুঁজে বের করো। আমি চারটাকে 10টার বেশি আবার এত কিছু করার দরকার নাই। তুমি যদি আইডিয়ালি হয়তো পাঁচটা, পাঁচটা ডাইমেনশন দিলা। এটা কি ইজ অফ ইউজ একটা হতে পারে, এটা কি ব্যবহার করা সহজ কিনা, ফ্রি কিনা, এটা এক নাম্বার। এটার জন্য কি পিপল, নাম্বার অফ পিপল ইউ নিড টু ডু দ্যাট, ঠিক আছে। হাউ লং টাইম ইট টেক্স টু ফিল ইট আউট, আমি তোমাদের চারটা পাঁচটা বলেই দিলাম।
এখন তুমি সেটা, ধরো তুমি এখানে, তুমি এইটার মধ্যেও লিখতে পারো অথবা গুগল ড্রাইভেও সাবমিট করতে পারো। আমি তোমাদেরকে এত সহজে করে দিচ্ছি, দেখো। এইগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সাবমিট ইওর রেসপন্সেস। হ্যাঁ, এইখানে দিলাম, ঠিক আছে। দাঁড়াও, সরি। এই যে এখানে দিলাম। ধরো তোমার এখানে আজকে কে কে আছে দেখতেছি আমি। যেই থাকুক না কেন, ধরো তোমার নাম, নাম লিখলা, এবং তোমার রোল বা আইডি। হ্যাঁ, এই দুইটা লিখলেই হবে। একটা সেকেন্ড। নর্মাল টেক্সট। এটা বেশি বড় হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি একদম হাতে কলমে শিখাইতে চাই, যাই করি না করি। উপস, এটা আবার কি হলো? দাঁড়াও। ওকে, এইবার আমি এখান থেকে চাই, দাঁড়াও, ফরম্যাট লাইনস এন্ড প্যারাগ্রাফ সিঙ্গেল, ফরম্যাট লাইনস এন্ড প্যারাগ্রাফ, রিমুভ স্পেস, রিমুভ স্পেস। ওকে, গুড। এটা তো হইলো। আবার এটা ছোট হয়ে গেল কেন সেটা কে জানে। লেট মি সি। যাই হোক, আর একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। সো এখানে তোমার নাম লিখবা, তোমার আইডি লিখবা। লেখার পরে তুমি বললা যে ঠিক আছে, এটা যেহেতু এখানে তুমি পাঁচটা নাম লিখলা, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, দাঁড়াও, এইগুলাকে আবার ফরম্যাট করে দিচ্ছি। ফরম্যাট লাইনস এন্ড প্যারাগ্রাফ সিম্পল, ফরম্যাট লাইনস এন্ড প্যারাগ্রাফ, কাস্টম স্পেসিং, লাইন, লাইন। ওকে। সো এইবার তুমি ধরো এখানে নেমস অফ ফোর ইনোভেটিভ ফ্রেমওয়ার্কস। হ্যাঁ, ধরো তুমি এখানে লিখলা, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, এক, দুই, তিন, চার, এই চারটা লিখলা, ঠিক আছে। লেখার পরে তুমি বললা যে আচ্ছা, এইবার হইলে গিয়ে আমাকে কি বলছে। তোমাকে আমি বলছি, এগেইন আমি তোমার হোমওয়ার্কটা হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি চাই আজকে এখনই তুমি এটা শেষ করবা। ধরে নাও এটা ক্লাস ওয়ার্ক। চারটা ইনোভেটিভ বিজনেস ফ্রেমওয়ার্ক। তারপরে কি বলছে? আহ 10টা র্যাঙ্ক, 10, নো মোর দেন 10। সো আমি ধরো তোমাকে 10টাই দিলাম, তুমি যদি চাও 10টাই তুমি দিতে পারো। একটা টেবিল, তার মানে আমার থাকবে হলো চারটা, 5টা দিলাম, এবং পাঁচটাতে 6, 7, 8, 9, 10, লেটস সে 10। 10টাই দিলাম। হ্যাঁ, ক্রাইটেরিয়া, তারপরে হলো গিয়া আমার ফ্রেমওয়ার্ক ওয়ান, হোয়াট এভার এটার নামটা যেটাই হোক না কেন। হ্যাঁ, সরি, ওয়ান, ফ্রেম ওয়ার্ক টু, ফ্রেম ওয়ার্ক থ্রি, ফ্রেম ওয়ার্ক। দেখো, আমি তোমাদেরকে ভালো মতন দেখাই দিচ্ছি হোমওয়ার্ক গুলা কিভাবে খুব সহজে সুন্দর করে করতে হবে। হয়তো তোমার ক্রাইটেরিয়া হলো ইজ অফ ইউজ। সবগুলাই তুমি বললা যে স্কোর হইলে গিয়া 1 থেকে 5, 1 থেকে 5 পর্যন্ত। সো বললা যে ফ্রেমওয়ার্ক ওয়ান, এটা আসলে ব্যবহার করতে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তাইলে এটাকে আমি 1 হইলে গিয়া সবচেয়ে সহজ, না, মানে 5 হইলে গিয়া সবচেয়ে সহজ, 1 হইলে গিয়া সবচেয়ে কঠিন, এটাকে আমি 2 দিলাম। এটা 3 নাম্বারটা হলো 4 দিলাম। আর এটা হয়তো মাঝামাঝি, এই দুইটা হয়তো মাঝামাঝি, সামথিং লাইক দ্যাট। সো ইউ স্টার্ট গিভিং দিস নাম্বারস। এখানে লাস্টেরটা হইলে গিয়া টোটাল স্কোর, তাই তো। তার মানে এখানে পুরো স্কোরটা ক্যালকুলেট করলা। সো
এরকম করে এটা দেখো, তুমি তোমার নামে তোমারটা করলা, এটা হলো তোমার। হ্যাঁ, তারপরের জন আবার আরেকজনে, পরের জন যেটা করবা সেটা তুমি যদি চাও এটা কপি করে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আই এম নট ইন্টারেস্টেড ইন তোমার ইয়ার ব্যাপারে না, ফরম্যাটের ব্যাপারে না, আই এম ইন্টারেস্টেড ইন ইয়োর কন্টেন্টের ব্যাপারে। হ্যাঁ, পরের জনের নামটা দিলা, পরের ইয়েটা সাবমিট করলা। সো আমি তোমাদেরকে, আমার এখানে এখন 10টা 8 বাজে, তোমার ওইখানে বোধহয় 8টা 8 বাজে। হ্যাঁ, তোমাদেরকে আমি 20 মিনিট সময় দিতে পারি। কতক্ষণ সময় লাগতে পারে তোমাদের এটা শেষ করার জন্য, এর উপরে বেস করে আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস হোমওয়ার্ক, সো দ্যাট তোমার হোমওয়ার্ক নিয়ে আর কোনো যাতে চিন্তা করতে না হয়। কারণ তারপরে এটা শেষ হলে আমরা এটা নিয়ে একটু আলাপ করব, তারপর তোমাদেরকে আমি পিআরএফএকিউটা ইন্ট্রোডিউস করায় দিব, যাতে তোমাদের প্রেস পিআরএফএকিউটা নিয়ে এখন থেকে চিন্তা করতে পারবো। সো দ্যাট উড বি আওয়ার প্রসেস। সো আমি একটু পজে দিলাম। আহ পজে দেওয়ার আগে তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে কিনা আগে সেটা বলো, সেটার উত্তর। ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার, কোশ্চিন আছে। হ্যাঁ বলো, বলো। স্যার আপনি আহ, আমি এডাব্লিউ, তো আপনি এখানে বলেছিলেন যে বর্তমানে বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করতে গেলে 5টা বিষয় মাথায় রাখতে হবে। এক, ট্রেন্ডিং অ্যান্ড ডিজিটালাইজড কোম্পানি হতে হবে। দুই, এআই জেনারেটিভ। তিন, একটা টিম দরকার যারা একই মন মানসিকতা এবং একসাথে জোশের সাথে কাজ করবে। চার, নিজেকে বড় মনে না করে সবার কথা শুনতে হবে। আর পাঁচ হলো, জীবনে 5টা ফেলিওর অবশ্যই থাকতে হবে। তো আর এই লেকচারে যে বিষয়গুলো বললেন যে মাইন্ড ম্যাপিং করা, এরপরে সাবকনসিয়াস মানে প্রবলেম আইডেন্টিফাই করে, মানে আমার এটা প্রবলেম, যে যেমন উদাহরণ দিলেন যে আমি আমেরিকায় যেতে চাই, তো এটা তো মূলত সাবকনসিয়াস মাইন্ডকে উদ্দীপ্ত করে সেই অনুযায়ী তার সাথে এক্সট্রা ফিলিং যোগ করা বা ইমোশন যোগ করা। তো এই জিনিসগুলো মোটামুটি আমি অল দা টপিক কমপ্লিট করেছি। আর বই পড়ার কথা যেগুলো বললেন, যেমন দ্য মিরাকল মর্নিং, তারপরে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, তারপরে কিপ গোয়িং, তারপর ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ড হাউ টু অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স পিপল, পিপল। ইয়াপ। হুম, হুম। জি জি। তো এই যে এই এই ধরনের বই যেগুলো আছে এগুলো মোটামুটি কমপ্লিট করেছি। তো এখন বিষয় হলো যে আমি, আমার প্রবলেমটা হচ্ছে যে আগামী টার্গেট বলতে পারেন যে আগামী 2 বছরের মধ্যে আমি 50টা দেশে আমার পণ্য এক্সপোর্ট করতে চাই। এবং শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, মিডিল ইস্ট থেকে পণ্য সংগ্রহ করে ইউরোপে মার্কেটে যে পণ্যগুলোর ডিমান্ড আছে সেটা করতে চাই। এটা হলো আমার প্রবলেম। বাট এটাকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কিভাবে করব এবং টিম ওয়ার্ক এবং ওকে, ইনোভেটিভ। আই থিঙ্ক আই থিঙ্ক জি আমি তোমার কথাটা বুঝতে পারছি। এই জিনিসগুলো আমরা ডিটেল প্রেস রিলিজের জায়গায় সেখানে তোমার লেখা শুরু করতে হবে। ওইটা তুমি কিভাবে করবে এটা তো ভেরি স্পেসিফিক টু ইয়োর অর্গানাইজেশন, তোমার বিজনেসের জন্য। আমি প্রসেসটা নিয়ে কথা বলছিলাম এখন সোফার। তার মানে তুমি যখন প্রেস রিলিজটা লেখা শুরু করবা, এটাতে আস্তে 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 ওই ডিটেল গুলা চলে আসবে। এটাতে একটা সেকশন থাকে বলে FAQ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। সেখানে তোমার একটা একটা করে ধরে তুমি কিভাবে সোর্সিং করবা, সাপ্লাই চেইনটা কিভাবে ম্যানেজ করবা, কোত্থেকে কিনবা, কোথায় বিক্রি করবা, এগুলা সবগুলা ওইখানে তুমি আস্তে আস্তে অ্যাড করবা, কারণ ওইটা তোমার ভেরি স্পেসিফিক বিজনেস। কোয়েশ্চেনগুলা বিভিন্নভাবে অ্যান্সার, আমার হয়তো সবগুলো উত্তর আমার জানা থাকবে না, কারণ আমি তো এগুলো, এই ব্যবসাটা হয়তো করি না। কিন্তু আমরা প্রসেসটা বের করে ফেলবো যে এগেইন আমরা কিন্তু কথা বলতেছি প্রসেস নিয়ে মোস্টলি। তারপরে তোমার ওই বিজনেসটা কিভাবে এক্সপ্যান্ড করতে হবে। ধরো তোমার, তুমি যদি জার্মানিতে ব্যবসা করতে চাও তাহলে তোমার জার্মানিতে একটা অফিস খুলতে হবে, যে কারণ ওইখানে হয়তো প্রাইভেসি ল অনুযায়ী ওইখানে কিছু একটা করতে হবে। অথবা দেখা গেলো জার্মানিতে কোনো শুধু তুমি বিক্রি করবা, একজন এজেন্সি দিয়ে দিবা, ফ্র্যাঞ্চাইজ। সো উই উইল টক অ্যাবাউট দোজ থিংস ইন ইন ওটা তো স্পেসিফিক তোমার বিজনেসের। তার মানে এটা অনেকটা কনসালটেশন টাইপের হয়ে যাচ্ছে। আমি বলতেছি যে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখলাম সেইখানে তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা, এইগুলা কিভাবে ইউজ করাটা তো পরে আসবেই। আমরা তো প্রসেসটা শিখতেছি, ওইটাতে ওইটা নিয়ে আমরা কথা বলবো। ওয়ান অন ওয়ানও কথা বলবো আমি তোমার সাথে আলাদা করে। আবার আমরা পুরো সবার যাতে কাজে লাগে সেইভাবেও আমরা কথা বলবো, ঠিক আছে? জি, মানে আজকের লেকচারটা এই যে কিছুক্ষণ আগে যেগুলো যেমন মাইন্ড ম্যাপিং, এই এই জিনিসগুলোর সাথে আমি মানে আমার
সমস্যাগুলো মিলানোর চেষ্টা করলাম, ওই অনুযায়ী আর কি প্রশ্নটা করেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। তুমি ওইটা হলে গিয়া ওইগুলা ওগুলাকে টুল হিসেবে চিন্তা করো। তোমার প্রবলেমটা তোমার টিমকে নিয়ে এটা যখন শিখলা, তখন তুমি নিজে নিজে ওগুলো একটু রিসার্চ করো ফার্স্টে, তারপরে কিভাবে টিম অ্যাসাইন করতে হবে তুমি নিজেই হয়তো টুলগুলো ব্যবহার করা শুরু করলা, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখন যে কোয়েশ্চেনটা তোমাদেরকে করতেছি, যে আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, বাট দুইটা হলো স্যাম্পল শিখলাম। এখন তোমাদেরকে আমি সময় দিব, 20 মিনিট সময় দিব। তোমরা এই হোমওয়ার্কটা শেষ করবা। তোমরা একটু রিসার্চ করবা, 4টা ইনোভেটিভ ফ্রেমওয়ার্ক, বিজনেস ফ্রেমওয়ার্ক বের করবা, এবং এই 4টাকে তুমি কম্পেয়ার করবা। কম্পেয়ার করে তুমি স্কোর করবা, এই স্কোরটাকে টোটাল করবা। এইটা হলো গিয়ে তোমার হোমওয়ার্ক। এটা কি বুঝতে পারছো কিনা সেটা আমি বলতেছি। ওকে, ওকে, জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? তোমরা কি এই অ্যাক্সেস করতে পারতেছো? এই গুগল ডক্সটা কি সবাই অ্যাক্সেস করতে পারতেছো? এখানে হাত তুলো, হ্যান্ড ইয়েস রেজ। স্যার, ইয়েস। হ্যান্ড রেজ করো, কে কে অ্যাক্সেস করতে পারতেছো। জুমে হ্যান্ড রেজ করো তোমরা। আমি একটু পজে দিচ্ছি এটা। আচ্ছা, পিআরএফএকিউ, প্রেস রিলিজ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এটা আমার সবাই অলরেডি বুঝতে পারছে, এটা আমার সবচেয়ে প্রিয় টপিক, সবচেয়ে প্রিয় সাবজেক্ট। পিআরএফএকিউটা বলে প্রেস রিলিজ ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এটা একটা স্টাইল, স্পেসিফিক একটা স্টাইল লেখার জন্য। এই যে আমরা বিজনেসের যে প্ল্যান গুলা করব, এগুলো সব কিছু করব পিআরএফএকিউ স্টাইলে। আগে আমরা পাওয়ার পয়েন্টে করতাম এইভাবে। এটা কিন্তু একটা ন্যারেটিভ। এটা সাধারণত 2 পৃষ্ঠার বেশি হওয়া যাবে না। সাধারণত যদি সুন্দর করে করি আমরা 5-6 পৃষ্ঠা চলে যায়। আস্তে 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 কমায় আমরা 2 পৃষ্ঠাতে নিয়ে আসবো। প্রথমে যত বেশি সম্ভব ডেটা দিব। হ্যাঁ, আমরা যে প্রোডাক্টটা করব, যে কোম্পানিটা খুলবো, তাদের কি ডিফাইন দ্য প্রোডাক্ট অর ফিচার। এটা হলো এক্স্যাক্টলি একটা প্রোডাক্টও যেমন এটার জন্য ইউজ করা যায়, শুধু একটা ফিচার লঞ্চ করার জন্য ইউজ করা যায়। সো সেইটা আমরা প্রথমে ডিফাইন করতে হবে। হ্যাঁ, তারপরে প্রেস রিলিজটা লিখতে হবে। প্রেস রিলিজের কি কি থাকবে সব কিছু এখানে ডিটেল লেখা আছে। এটা খুব মনোযোগ দিয়ে সবার পড়তে হবে, দরকার হলে 2বার পড়তে হবে, কারণ এটা আমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এইটাই আমরা আলটিমেট অবজেক্টিভ হলো পিআরএফএকিউ লেখা একটা। সে আমরা একটা লিখবো যে ও কোম্পানি এবিসি বাংলাদেশে ই কমার্সে রেভলিউশন নিয়ে আসতেছে, অথবা আমরা ওয়ার্ল্ড ওয়াইড, ওই যে বললো না, আপনি বলতেছেন, ইশতিয়াক ভাই বলতেছে যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড মিডল ইস্টের মিডল ইস্টে আমরা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসগুলা ডেলিভারি দিতে পারবো একটা রেকর্ড টাইমে, সামথিং লাইক দ্যাট, হোয়াট এভার ইট হ্যাজ টু বি কম্পেলিং। মানে দেখলেই সাথে সাথে পড়তে ইচ্ছা করবে, এই টাইপের একটা হেডলাইন দিয়ে শুরু হবে। তারপরে আহ, একটা ওপেনিং প্যারাগ্রাফ থাকবে, এখানে একটা কিছু লেখাও আছে। সেই লেখাটা হলো যে ঢাকা, আহ, মানে আপনার হেডকোয়ার্টার যেখানে হয়, ঢাকা 2024, ঢাকা সেপ্টেম্বর 10, 2024, লেখাটা থাকতে হবে স্পেসিফিকলি। একটা পার্টিকুলার ফরম্যাট আছে প্রেস রিলিজের, ফরম্যাটটা আমার ফলো করতে হবে। হুম। হেডলাইন: কাস্টমার, আমাজন ইন্ট্রোডিউস এ ভয়েস কন্ট্রোল স্মার্ট ল্যাম্প লাইটিং আপ ইউর হোম উইথ জাস্ট এ ওয়ার্ড। এইরকম একটা ক্যাচি একটা জিনিস হইতে হবে, যে কি ডিফারেন্সটা কি, এমন কি জিনিস নিয়ে আসতেছে যেটা আমরা সারা জীবন খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, ধুম করে আপনি নিয়ে আসছেন। এইরকম একটা প্যারাগ্রাফ, তাই না? তারপরে এই যে ওপেনিং প্যারাগ্রাফ, ছোট একটা দেখেন, খুব বড় কথা না, কিন্তু এটার মধ্যে সবকিছু নিয়ে আসছে, মানে ডিটেল লেভেলে নিয়ে আসছে। তারপরে কাস্টমারের, এইটাতে হেডলাইন থাকবে, ওপেনিং প্যারাগ্রাফ, কাস্টমারের কোটেশন থাকতে হবে মাস্ট। কাস্টমারের কোটেশন, এবং এটা হইতে হবে, এই কনসেপ্টটা আমি একটু বুঝাই দিচ্ছি। এইটা হবে ফিউচারে, প্রেস রিলিজের তারিখটা হবে ফিউচারে, এখন থেকে 1 বছর পরে, 16ই ডিসেম্বর 2025। তার মানে আপনি ফিউচারে আপনার কোম্পানিটা কোথায় দাঁড়াবে, সেইটার উপরে বেস করে আপনার প্রেস রিলিজটা লিখতে হবে। ফিউচারে আপনার কোম্পানিটা কোথায় দাঁড়াবে, হুইচ ইজ এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ফিউচারে আপনার কোম্পানিটা কোথায় দাঁড়াবে, এই কথাটা সবাই বারবার জিজ্ঞেস করে। তারিখটা কি দিব? তারিখটা হবে ফিউচারের তারিখ, এখন থেকে 1 বছর পরে বা 2 বছর পরে, যখনই হোক না কেন।
আপনি বললেন জানুয়ারি 1, 2026 হতে পারে, অথবা বললেন যে এই এক সপ্তাহ পরে September 17, 2024, তাও হতে পারে। কিন্তু ইট হ্যাজ টু বি এ ফিউচার। কারণ ওই দেন এটা বলে ওয়ার্কিং ব্যাকওয়ার্ড, ফিউচারের থেকে আপনি ওয়ার্ক ব্যাকওয়ার্ড করবেন। হ্যাঁ, তার মানে ফিউচারে আমার যেটা কি হবে, তারপরে আমি কাস্টমার পাবো কোথায়? না, আপনি আইডিয়াল কাস্টমারের কোড দিবেন, বেস্ট কাস্টমার যাকে আপনি চিন্তা করতেছেন তার কোড, ওই যে আমরা এমপ্যাথির মাধ্যমে বের করে নিয়ে আসছি, তাই না? সো এরকম করে ডিটেলটা লিখবেন, এবং এইটাতে আরেকটা এক্সিকিউটিভের একটা কোটেশন থাকতে হবে। আমি কম্পোনেন্ট গুলা দিয়ে দিচ্ছি, এগুলা ম্যান্ডেটরি। এই যখন আমি যদি আপনাকে বলি পিআরএফএকিউর ম্যান্ডেটরি জিনিসটা কি, পিআরএফএকিউর ম্যান্ডেটরি জিনিসটা হলো হেডলাইন, ওপেনিং প্যারাগ্রাফ, কাস্টমার কোটেশন, এক্সিকিউটিভ কোটেশন। এখানে একটা জিনিস মিসিং আছে, কোম্পানি বা অর্গানাইজেশন। এটা লেখা ছিল, এটা ওদের মুছে ফেলছে কেউ একজন। অর্গানাইজেশনস, লিডার্স, একটা সেকেন্ড, অর্গানাইজেশনাল লিডার্স কোটেশন। হ্যাঁ, যেমন ধরেন আপনার এখানে বলল যে দিস উইল চেঞ্জ দ্য ফিউচার অফ হোম ইলেকট্রনিক্স স্টার্টিং উইথ ল্যাম্পস। তো দেখেন আমি কিন্তু লিখতেছি, হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা সেইড সেজ সিইও অফ আমাজন। তার মানে এই যে আমাজন কোম্পানি, এটা সেজ বেটা টেস্টার নেই, ভ্যালুড কাস্টমার। তার মানে কি দেখেন, আহ, আমি বলতেছি তার মানে আমার চারটা কম্পোনেন্ট আমি পেয়ে গেলাম, হেডলাইন, ওপেনিং প্যারাগ্রাফ, কাস্টমার কোটেশন, তারপরে এখানে হলো প্রোডাক্ট। আমি জানি না এগুলো কেন চলে গেছে, ফিচার্স, প্রোডাক্ট অর উপস, এফ। যাই হোক, চল যাইতে পারে, বিভিন্ন প্রবলেম হতেই পারে, কোনো অসুবিধা নাই। বাট যেহেতু এগুলো জানা আছে, আমরা আমরা জানি এটা কিভাবে টেক কেয়ার করতে হবে, সেটাও আমি দেখাই দিব আপনাদেরকে। হ্যাঁ, সো ডি প্রোভাইড ডিটেলস অফ দ্য প্রোডাক্ট এন্ড ফিচার। তার মানে একটা প্যারাগ্রাফ থাকবে ডিটেল গুলা দেওয়া, যে এটা কি কি জিনিস হচ্ছে। সো তার দেখেন এক পৃষ্ঠার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে আমার। হুম, তারপরে থাকবে FAQ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এখন এটা তো বললাম, আমি এটা কেমনি কিনবো, হাউ ডু দে, একটা কোয়েশ্চেন এবং উত্তর, ফ্রিকোয়েন্ট প্রশ্ন এবং উত্তর। মানুষ কি ধরনের প্রশ্ন, এটাও নিজেরা নিজেরা চিন্তা করে বের করতে হবে, কি ধরনের প্রশ্ন তারা দেয়, কি ধরনের উত্তর। যেমন একটা, এটা হলো কাস্টমার এক্সটার্নাল এফএকিউ বলে, তারপরে ইন্টারনাল এফএকিউ আছে, তাই না? সো এখানে কি কি জিনিস থাকতে হবে, প্রত্যেকটা ডিটেল লেখা আছে, কাস্টমার বেনিফিটটা কি, প্রবলেমটা কি ছিল, কি ফিচারগুলা কি ছিল। ইন্টারনাল এফএকিউ দেখেন, শুধু কাস্টমারদের এটা আমরা বানাবো কেমনে, কোত্থেকে মেটেরিয়াল আসবে, ওইটা চায়না থেকে আসবে, ও চায়না থেকে দুবাইতে নিব কেমনে, ও শিপ, আমি এটা শিপের মাধ্যমে নিব, আমি কি প্লেনে নিব না শিপে নিব, আমি কি ডেলিভারি করব। সো যে ফান্ডামেন্টালি জিনিসটার প্রত্যেকটা কম্পোনেন্ট হলে এতই ইম্পর্টেন্ট, এইটা লিখলে আপনার পুরো ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর লেখা থাকবে আমরা কত টাকার সেল করব প্রথম বছরে। ও আচ্ছা, প্রথম বছরে আমরা 1,000টা কাস্টমারকে আমরা $1 মিলিয়ন সেল করব। পরের বছর 1,000টা কাস্টমারকে 10,000 টাকার সেল করব, একটা 10 টাকা করে। পরের বছরে আমরা $1 মিলিয়ন, তারপরের বছরে $10 মিলিয়ন, তারপরের বছরে $100 মিলিয়ন। ওকে, গুড। তার মানে আমাদের ক্লিয়ার জিনিস, ইন্টারনালি ফুললি ট্রান্সপারেন্ট জিনিসটা থাকতে হবে। ইন্টারনালিটা তো পাবলিশ হবে না, কিন্তু আমার পিআর এফএকিউতে প্রেস রিলিজ, ইন্টারনাল এফএকিউ, এক্সটার্নাল এফএকিউ, তিনটা মেজর কম্পোনেন্ট থাকবে। পিআর এর মধ্যে কি কি সাব কম্পোনেন্ট থাকবে, একটা কম্পেলিং একটা হেডলাইন লাগবে, তারপরে আমার ওই ওই এই এই যে এখানে যে ডিসক্রিপশনটা লাগবে, ওপেনিং একটা প্যারাগ্রাফ,
তারপর প্রোডাক্ট ফিচার্স ডেসক্রিপশন, ভ্যালুটা, প্রবলেমটা কি সলভ করতেছে, কি আসে বিষয়, একটা কাস্টমার কোটেশন থাকবে, একটা অর্গানাইজেশন লিডারের কোটেশন থাকবে। ওকে, ফ্যান্টাস্টিক। সো এটা বডিটা হয়ে গেল, ইন্টারনাল এফএকিউ, এক্সটার্নাল এফএকিউ, যেটাই আমরা চিন্তা করি না কেন, কোশ্চেন ইউর সেলফ। আপনি কি কোশ্চেন করেন যে এটা কি আসলে দরকার আছে কিনা। সো এইটা একটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা আমরা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে নিব। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস হোমওয়ার্ক। আমি এটা বলবো যে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট, এইটার লাস্ট ডেটটা আমি দিব আপনার পরীক্ষার আগে। পরীক্ষার আগে হলো, লেটস সে পরীক্ষা হলো 28 তারিখ থেকে শুরু, তাইলে এটা হলো অ্যাসাইনমেন্ট ফর 27 বা 26 সেপ্টেম্বর 26। ওকে, তার মানে আহ, আপনার এটাই আমাদের অ্যাসাইনমেন্ট, কারণ আপনার অ্যাসাইনমেন্ট তো করতেই হবে, তাই না? সো লেটস ডু দ্যাট। এখানে নাম্বারগুলো লেখা আছে, কোনটা করো, পার্সেন্টেজ, ফরম্যাট, রেফারেন্স, এটা ইস জাস্ট রাইট সামথিং। ইট ডাজন্ট হ্যাভ টু বি পারফেক্ট। এটা প্রথমবার লেখা, কমপক্ষে 5বার লেখা হবে এটা। হ্যাঁ শামিম, প্লিজ, কোয়েশ্চেন। স্যার, এটা কি আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে স্যার? না না না, এটা প্রথম ফার্স্ট ড্রাফট। জাস্ট কনসেপ্টটা সবাই বুঝছে কিনা সেটার জন্য, হ্যাঁ। কিন্তু এটাই অ্যাসাইনমেন্ট, এটা মানে স্যার অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্ট, ইউ হ্যাভ টু হোমওয়ার্কটা ফিনিশ থাকবে ইট। স্যার। হ্যাঁ। হ্যাঁ। স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা যদি স্যার আপনি আমাদেরকে পরীক্ষার পরে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আমাদের অন্যান্য সব সাবজেক্টের কুইজ গুলো এখন নিচ্ছে তো, যার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে স্যার, যদি একটু কনসিডার করা যায়। আচ্ছা, পরীক্ষা শেষ কবে সেটা তো আমি জানি না, কবে শেষ পরীক্ষা? স্যার আমাদের নর্মালি হচ্ছে 2 উইক সময় নেয় স্যার পরীক্ষার জন্য। মানে 28 তারিখ থেকে শুরু হলে 12 তারিখে শেষ হবে, তাই তো? জি জি স্যার, এরকম স্যার 12 তারিখ পর্যন্ত হতে পারে স্যার। কিন্তু তারপরে আবার আবার ফাইনালে চলে আসবে না নভেম্বরে? স্যার ফাইনাল আমাদের ডিসেম্বরে স্যার। এবার ফাইনালের শিডিউলটা যতদূর জানি স্যার 2 মাসের মতো সময় থাকবে, হয়তো কিছু কম, বাট এইরকম সময়টা থাকবে স্যার। মানে আমাদের মিডের আগে সময়টা একদমই কম। তাইলে অ্যাসাইনমেন্টটা আমরা 19 তারিখের দিতে পারি, অক্টোবরের 19। সেটা কি ঠিক স্যার আছে? জি স্যার। অ্যাসাইনমেন্টটা ফাইনালের আগে হলে একটু ভালো হয়। স্বাভাবিক ফাইনালের আগেই নেয় আর কি সমস্ত টিচাররা। দুইটা অ্যাসাইনমেন্ট লাগবে না? না স্যার, না একটাই স্যার, আছে। আমাদের একটা অ্যাসেসমেন্ট স্যার। ওকে, একটা অ্যাসাইনমেন্ট, তাইলে আমি বলবো যে এইটা আমি বলবো যে একটা ড্রাফট। এটা একটু ড্রাফট করলে আমি বলি কেন দরকার। এটা নিজে শেখার জন্য দরকার, হ্যাঁ। ফাইনালটা আমি বললাম নভেম্বর 30। তাহলে কিন্তু আহ, দেওয়াটা হইলো, ঠিক আছে। কারণ আমি যদি ড্রাফট না করি ফাইনালটা ভালো মতন সুন্দর মতন করতে পারবো না, হ্যাঁ। সো একটা ড্রাফট করলাম, আমি দেখলাম, দেখে বললাম যে হ্যাঁ এটা ঠিক আছে, এখানে এখানে ভুল আছে, এটা একটু মডিফাই। আমি একটু দেখতে চাই যে আমরা কি রকম লিখি, হ্যাঁ। এটা তাইলে আমার এটা ফাইনালে যখন আমরা এটা করলাম তাহলে আমারটা খুব সুন্দর আকারে এটা আসবে। তা না হলে মনে হবে যে হাফ হ্যাজার্ড, আর আমরা শিখবো, শেখাটাও ঠিক হবে না। এই সবাই কি বুঝতে পারছে আমার কথা? এটা কি ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এরকম হলে ভালো হয় স্যার। আপনি যদি আমাদের ভুলগুলো ধরাই দিলেন তাহলে আমরা ফাইনালি আশা করি স্যার ভালো করে করতে পারবো স্যার। এক্স্যাক্টলি। আমি চাই নাম্বারটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি চাই খুব ভালো মতন যাতে শিখাটা হয়, হ্যাঁ। এভরিবডি ক্লিয়ার? সবাই কি এটাতে ঠিক আছে, এই কনসেপ্টটাতে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাইলে এটা এটা থাকলো, কিন্তু তাইলে এটা লেখা শুরু করি না আমরা, কারণ এটা লেখা শুরু করলে কিন্তু অনেক কিছু শিখা হয়ে যাবে। জাস্ট যাই করি না কেন, একটা লেখা নিজের নাম দিয়ে একটা গুগল ডক্স বানাইয়া ওই ফোল্ডারের মধ্যে জাস্ট লেখা শুরু করি। হ্যাঁ, নিজের কোম্পানির নাম, ছোট ছোট জিনিস তো লেখা খুব সহজ। ও, আমি একটা এক্সেপশনাল ভার্চুয়াল রিয়েলিটি ওরিয়েন্টেড ই কমার্স সাইট বানাচ্ছি, বুম, হয়ে গেল, তাই না? পরে আবার চেঞ্জ করলাম, হ্যাঁ, আস্তে আস্তে। কিন্তু পিআরএফএকিউটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এইটাই আমার কোর। এইটার মাধ্যমে আমি সবকিছু শিখতে পারবো।
সো আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি লাস্ট কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই প্রশ্নগুলো নিতে পারি এখন, কিন্তু পিআরএফকিউটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়লে, দিস ইজ দ্য কোর অফ আওয়ার ক্লাস। এইটা খুব ভালো মতন পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। টেমপ্লেট দেওয়া আছে, গুগলে সার্চ করলেও পাওয়া যাবে। আর আমি আমি আরো কয়েকবার এটা শিখাবো। আমি শুধুমাত্র পিআরএফকিউর একটা আলাদা ক্লাস নিতে চাই, মেবি আগামী সপ্তাহে, যদি সম্ভব হয়। যদি না হয়, আমি বুঝতে পারছি সবার অনেক ব্যস্ততা আছে, যদি না হয় তাতে অসুবিধা নাই, অথবা আমরা এটা নিয়ে কথা বলবো না। এটা এতই ইম্পর্টেন্ট, কেউ যদি চাকরি করতে চায়, কেউ যদি ভালো পিআরএফকিউ লিখতে পারে, সেটা কিন্তু তার রেজুমেতে লিখতে পারবে যে আমি আমাজন স্টাইলে পিআরএফকিউ লিখতে পারি। কেউ যদি এটা তার নিজের ব্যবসা হয়, এইটা সে কন্টিনিউয়াসলি যদি প্র্যাকটিস করতে পারবে, দ্যাট উড বি এ ফ্যান্টাস্টিক একটা প্র্যাকটিস নিজের জন্য। এটা যদি কেউ নিজের পার্সোনাল গ্রোথের জন্য, আমি একটা পিআরএফকিউ লিখলাম, হ্যাঁ, 2028 সালের ডিসেম্বরে, লেটস সে জারিন রাফা এমআইটি থেকে পিএইচডি কমপ্লিট করছে এনভায়রনমেন্টাল কনজারভেশনের উপরে, এবং সে বাংলাদেশে ফেরত যাচ্ছে, বাংলাদেশকে পুরো চেঞ্জ করে ফেলবে। ফ্যান্টাস্টিক, নাথিং রং উইথ ইট। সো পিআরএফকিউ উই ক্যান রাইট ইন অল ডিফারেন্ট ওয়েজ। উইথ দ্যাট আমি শেষ করতে চাই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি প্রশ্নগুলোর উত্তরটা নিতে পারি, তারপরে দেন উইল ফিনিশ ইট আপ ফর টুডে। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার, ওই এক্সপোর্টের ক্ষেত্রে অ্যামাজনের ফুলফিলমেন্ট যে প্যাকেজটা আছে ওইটা যদি ব্যবহার করতে চাই, তো ওখানে তো একটা লম্বা অনেক দীর্ঘ একটা কস্ট যায় আর কি। তো ওইটা কি এ, কম করে কোনোভাবে কোনো কি সুযোগ আছে যে আমি ওই ফুলফিলমেন্ট শিপটা ব্যবহার করব? এমনিতেও আমি যদি বাই সিই করি সেই ক্ষেত্রে কাস্টম কে একটা বড় দিতে হয়, আর আদার্স কিছু টোল আছে সেগুলো করতে হয়। তো অ্যামাজনের মাধ্যমে যদি এটা পেমেন্ট করি সেই ক্ষেত্রে কোনো কি সুযোগ আছে কিনা? আমি তো আসলে আমাজনের ওই সাইডের সাথে আমার কোনো সম্পর্কই নেই, ছিলাম না। এটা যদি এফবিএ হয়, ফুলফিল বাই আমাজন, সেটার কথা বলতেছো? ইয়েস, ইয়েস, ইয়েস স্যার। ফুলফিল বাই আমাজনের যে প্রসেস আছে, প্রসেস ফলো করতে হবে কেন? প্রসেস শর্ট করতে হবে কেন? না, শর্ট। মানে ওখানে শর্ট না, প্রসেস শর্ট না, প্রসেস ঠিক আছে, কিন্তু একটা বড় অঙ্ক টাকা দিতে হয় যেহেতু তারা সমস্ত কিছু আমার হয়ে তারা করে দিচ্ছে। এই জন্য কিন্তু তারা তাদের যে কস্টটা, ওই কস্টটা কি কোনো অংশে একটু কমে বা কোনো সুযোগ আছে কিনা? না না, কোনো চান্স নেই। এটা ভেরি স্ট্যান্ডার্ড, ওটা তো সবার জন্য স্ট্যান্ডার্ড। আমার মনে হয় 30% তারা কেটে রাখে, তাই না? ইয়েস স্যার। হুম। এটা বড় কোম্পানি ছোট, এটা তো পাবলিশ করাই আছে, যে বড় হইলে কি কি ধরনের বেনিফিট দেওয়া হয়, ছোট হইলে কি কি বেনিফিট, কি আসে বিষয়ে। যারা শুরু করবে হয়তো কিছুদিন তাদের ফ্রি থাকে বা ডিসকাউন্ট থাকে, তারপরে কি করতে হবে, একদম পুরাটা স্ট্রাকচার, বোঝার জন্য সুবিধা। আর এই ফাঁক ফোকরটা খোঁজা এখন দরকার নাই, ওইটা পরে যায় আমাদের দরকার হবে আর কি, বেনিফিট গুলা নেওয়া। হুম। কারণ এখন তো আমার প্রসেস গুলো, যদি আমাজন না হয়, নিজের যদি ওয়্যার হাউস করতে হয়, তাহলে তো সেটা তো খরচটা আরো বেশি হয়। যেহেতু আমাজনে হইলে মানুষজন প্রাইম ইউজ করতে পারে। প্রাইম যেমন আমাজনের বেশিরভাগই প্রাইম ইউজ করে, যেমন আমরা প্রাইম ইউজ করি, সুতরাং আমার কোনো শিপিং এর ফি দিতে হয় না। পরদিন সকালবেলা আমি কিন্তু পাওয়া যাচ্ছি, হ্যাঁ, সবকিছু। সুতরাং জি স্যার, অনেক ওই বেনিফিট বিষয়ে আছে। নিশ্চিত থাকা চাই। জি, জি। হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ওইটা নিয়ে আমার ইউ। মনে হয় যে প্রসেসটা বাইপাস করার চিন্তা করার দরকার নাই। এটা যদি ওই যে বিজনেস মডেল ক্যানভাসে এটা যদি আমার চ্যানেল হয়, ডিস্ট্রিবিউশন চ্যানেল হয়, তাহলে এটা আইডেন্টিফাই করা এবং এটা ফুলফিল করা, বেসিক্যালি। হুম। জি, জি আর কারো কোনো কোয়েশ্চেন ছিল? না হলে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি এটা স্যার, পোস্ট করে ইয়াটা, হ্যাঁ, বলো। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি। অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় নাই, ওকে, হোল্ড অন। আমি একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন না ঠিক স্যার, আমি একটা বিষয় নিয়ে স্যারের সাথে ডিসকাস করতে চাই স্যার। বলো। স্যার আজকে আমি যখন ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম তখন বাজে দুপুর বা সকাল 11টা, এবং রাস্তায় যথারীতি স্যার প্রচন্ড জ্যাম। এবং বাংলাদেশে যখন আমরা চাচ্ছি যে স্যার আমাদের জেনারেশন যেটা যাচ্ছে
যে একটা সংস্কার আনতে, কিভাবে দেশটা উন্নত হবে। তো সেটা নিয়ে যখন দেখি যে স্যার এই জ্যাম, তারপর হচ্ছে এই প্রবলেম গুলা, যে আমাদের অনেক প্রোডাক্টিভিটি সেটা কমিয়ে দিচ্ছে স্যার। যেমন আমি যখন আজকে যাচ্ছিলাম, আমি একটা লেগুনাতে উঠি, এবং সেখানে অর্ধেক রাস্তা যাওয়ার পর যথারীতি সে বলে যে আর যাবে না। এখন আমি জিজ্ঞাসা করি যে কেন যাবে না, আমাকে তো আগেও বলতে পারতেন। সে এমন ভাবে একটা হাসি দিয়েছে স্যার, যেন এটাই খুবই স্বাভাবিক। আমি আর কি করব, আমি একটা হাসি দিয়ে টাকা দিয়ে নেমে চলে আসছি। ধরো একটা বাসে উঠতে হয়েছে, সেই বাসে উঠেও আমাকে 1 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়েছে। তো আমি যেটা বুঝতে পারতেছি স্যার, যে আমাদের দেশে যে উন্নতির ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে জ্যাম একটা খুবই বড় একটা প্রবলেম। আমাদের প্রোডাক্টিভিটি, আমি যেতে যেতে আমার কুইজের পড়া সব ভুলে গেছি স্যার। এটাই হয়। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এক্ষেত্রে there are a bunch of different things that we can do. পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে জ্যাম নাই। আমরা এক জায়গা থেকে আসতেছিলাম, 1 মাইল রাস্তা পার হইতে আমার ওয়াইফের 4.5 ঘন্টা লাগছে এই 2-3 সপ্তাহ আগে। সো ইনফ্যাক্ট মানুষজন হতাশ হয়ে গাড়ি থেকে বাইরে হয়ে চলে গেছে। সেটা আরো বড় প্রবলেম। বাট ইফ ইউ ক্যান সলভ দ্যাট প্রবলেম, ইউড বি ওয়ার্ল্ডস রিচেস্ট পারসন ইন অল টাইম। প্যারিসে গেছিলাম, আই ওয়েন্ট টু প্যারিস। প্যারিসের একটা জায়গা আছে, ডাউনটাউন থেকে যাওয়া অল্প কিছু দূর জায়গা। হুম, আমরা প্রাইভেট গাড়িতে, মানে প্রাইভেট গাড়ি না, সরি, বাসে গেছিলাম। ইট টুক লাইক 45 মিনিটস এক্সট্রা। ওইটা হাইটে গেলে 5 মিনিট লাগতো, 10 মিনিট লাগতো। ঢাকাতে আমি গেছিলাম একবার, আহ, আহ, মঞ্জু ভাই ডাটা সফটের উনি, আমরা ইয়ার থেকে ফার্মগেট থেকে যাব, এমনই জাম, ওইতে বাইর হয়ে আমরা বোধহয় 100 গজ গেছি। সেটাতে 1 ঘন্টা চলে গেছে, অথচ আমাদের মিটিং হলো গুলশানে। হ্যাঁ, গুলশান পর্যন্ত যায় পৌঁছাইতে পৌঁছাইতে উনি বলে যে তাইলে তো আমরা যায় মিটিং পাবো না। 1 ঘন্টা না, প্রায় আধা ঘন্টা চলে গেছে, যে একদমই মুভ হচ্ছে না। সো আমি আর মঞ্জু ভাই তখন বের হয়ে হাইটে চলে আসছি গুলশানে। আমরা আসছি, মিটিং শেষ হয়েছে। তারপরে আমাদের শেষ করে টুরে আমরা, উনি কল করে গাড়ি জিজ্ঞেস করছে, গাড়ি বলে কি তখনও কোথায় জানি প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছাকাছি ছিল তখনও। সো সব কিছু শেষ করে আমরা হাইটা আবার ওই গুলশান থেকে বনানীতে আরেকটা মিটিং ছিল, আমরা বনানীতে চলে গেছি। সেইখানে আমাদের সাথে মিট করছে, মানে ওই মিটিং প্রায় শেষ হয়ে গেছে এরকম। সো ইউর রাইট, অনেকগুলো প্রবলেম হতে পারে, কিভাবে সলভ করতে হবে আমি তো জানি না, সলভের উত্তরটা তো আমার জানা নাই। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়, যেমন আমাদের একটা সিস্টেম যেটা মেট্রো, যেমন নিউ ইয়র্কে, নিউ ইয়র্কের মানুষ যত বড় লোকই হোক না কেন গাড়িতে উঠে না ম্যানহাটনে। কারণ গাড়িতে উঠাটা তার মারাত্মক লস। যেখানে যাইতে আমি সাবওয়েতে আধা ঘন্টাতে চলে যেতে পারবো, সেখানে আমার গাড়িতে গেলে 2 ঘন্টা লাগবে। খামাখা কেন আমি চলবো? কারণ গাড়িতে হয়তো কমফোর্টেবল, সাবওয়েতে হয়তো গাদাগাদি করে উঠতে হচ্ছে। কিন্তু সাবওয়েতে আমি আধা ঘন্টায় এক মাথা থেকে আরেক মাথায় চলে যেতে পারতেছি। এক এক জায়গা থেকে আরেক জায়গায়, আপ টাউন থেকে ডাউন টাউনে যাইতে আমি সাবওয়েতে আমার লাগে 10 মিনিট। আর গাড়িতে যদি আসি আমার কমপক্ষে 45 মিনিটস লাগবে। কেন আমি যাব, তাই না? কিন্তু বেশিরভাগ এই কারণে আবার কি করছে, ম্যানহাটনে সাবওয়ে ইয়া দিছে, গাড়ি নিয়ে আসলে তোমার এক্সট্রা $20 দিতে হবে। এই রাস্তা পার হইলে $20। এই রাস্তা বাংলাদেশ $20 মানে হলে 2,000 টাকা। আর গাড়ি ঢুকতেই দিবে না, কারণ না থাকলে ঢুকতেই দিবে না। আর যদি ঢুকো তাইলে, এটা বোধহয় ডেনমার্কেও করছে, যে কনজেশন প্রাইসিং, যাতে গাড়িওয়ালারা না আসে। তখন দেখা গেছে ও $20 তারা মানতেছে না, বলে আগে ঠিক আছে $20 মানতেছে না, এটা $50। তখন মানা শুরু করছে, ও $50 তো অনেক টাকা, তাইলে তাহলে গাড়ি নিয়ে যাব না। তারপরে অন্যান্য দেশে কি করা শুরু করছে, যে তোমার ইয়াগুলা, এটা করছে কি স্কুটার বাইক গুলা, স্কুটার বাইক না মানে ওই যে ছোট সিঙ্গেল একটা লেনে, যাতে আমি হাইটে যাওয়ার বদলে ওই বাইকে দাঁড়াইয়া, ওইটা মোটর বাইক গুলা আর কি, এইটা ইয়া না, মোটর সাইকেলটা, বুঝছো, দাঁড়াইয়া এক এক পায়ে দাঁড়াইয়া বা 2 পায়ে দাঁড়াইয়া থাকে, সোজা যায় আর কি, স্কুটার বলে এটা। সো ওগুলা ইন্ট্রোডিউস করছে। সুইজারল্যান্ডে বা ইউরোপে যদি যাও, সেখানে সব হইলে গিয়া বাইসাইকেল।
গাড়িতে উঠেই না মানুষজন, বাইসাইকেলে যায়, সবাই বাইসাইকেলে যাচ্ছে। যাইতেই দেয় না। বাজেলে গেছিলাম আমি, বাজেল সুইজারল্যান্ডের একটা জায়গায়, সেখানে সবই বাইসাইকেল, বাইসাইকেল অথবা ট্রাম। গাড়ি কেউই মানে, এবং গাড়ি যারা চড়ে তাদেরকে মোটেও পছন্দ করে না, হয়তো কোনো কারণে চড়তেছে। ওইভাবে তারা ট্রাফিক কমায় নিয়ে আসছে মানুষের ব্যবহারে। ইটস নট আরেকজন কি করলো সেটা দোষ না দিয়ে নিজেদের ব্যবহারটা চেঞ্জ করছে। ধরো এখন ড্যাফোডিলে যদি 500টা বাইক এর ব্যবস্থা করে কেউ, বললো যে 1000টা স্টুডেন্ট মিলে চাঁদা দিয়ে 500টা বাইক কিনলো। এই 500টা বাইক বিভিন্নভাবে তোমরা প্রসেস করলা যে এই 500টা বাইক সকালে একটা প্রসেসের মাধ্যমে আমরা এইসব জায়গাতে থাকবে। মিরপুরে 100টা থাকবে, এইখানে 200টা থাকবে, এইখানে অমুক জায়গায়, জায়গাগুলোতে ঠিক করা থাকলো। ছেলেমেয়েরা আইসে ওই বাইক নিয়ে এগেন সিকিউরড ভাবে প্রসেস, প্রপার প্রসেসে এই বাইক নিয়ে তারা চলে আসবে। কারণ বাংলাদেশে তো দূরত্ব তো বেশি না, বাইক নিয়ে চলে আসবে। বাইক নিয়ে চলে আসলে দেখো 500টা বাইকে যদি 4বার যাওয়া আসা করে, 2000টা ট্রিপ, 500 জন লোক যদি বাসে কম উঠে, তাইলে কিন্তু রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এটা ড্যাফোডিল যদি করে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি করে, সবাই যদি 500টা করে বাইক কিনে, তাহলে কিন্তু আহ, গাড়িগুলো তো কমে যাচ্ছে। ফার্স্ট অফ অল কার্বন এমিশন কমে যাচ্ছে। 2 নাম্বার, যে এটা দেখছি পৃথিবীর মোটামুটি সব দেশে, আমেরিকাতেও শুরু হয়েছে, এই যে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এখন বাইক পাওয়া যায়, কোনায় কোনায় বাইক আছে। বাইকগুলা লক করা, সিটি বাইক বলে, CITIBIKE। তুমি এটা দেখতে পারো, সিটি বাইক, বুম প্রসেস করবে, তুমি নিবা, তোমার ওই উবারের মতো তোমার মোবাইল অ্যাপ দিয়ে বাইকটাকে আনলক করবা, আনলক করে বাইকটা নিবা, নিয়ে তারপরে তুমি তোমার জায়গা মতো যাবা, যায় ওইখানে বাইকটাকে আবার লক করবা। হ্যাঁ, হয়তো কালচার হইতে সময় লাগবে, কিন্তু স্টুডেন্ট একজন নিজের দায়িত্ব নিয়ে যদি আমরা করি, তাহলে দেখা যাবে তুমি পুরো দেশের কালচারই চেঞ্জ করে ফেলতেছো। গাড়িতে উঠতেইছো না, বাসেই উঠতেছো না, তুমি জাস্ট বাইক বাইক নিয়ে চলে আসতেছো। হয়তো দেখা গেল যে কিছু দূর বাইকে যেতে হচ্ছে, কিছু নদী পার হয়ে আসতে হচ্ছে, হতে পারে, আই ডোন্ট নো দ্য প্রবলেম। আমি জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম। পৃথিবীর অন্যান্য দেশে কি হচ্ছে, হয়তো বাংলাদেশে দেখা গেলো বাইক নিলে বাইক চুরি হয়ে যাচ্ছে, ওকে, চুরির মেকানিজমটা বের করতে হবে। মেবি আই পুট এ ট্র্যাকার in some place that that I can track all these bikes and aggregate all of them. Whatever it is, that we gotta come up with an innovative solution. Not same thing. Not আরেকজনকে দোষ দেওয়া যে ও না, সে যদি এটা করতো, ড্রাইভাররা যদি এটা করতো, না, লুক ইনওয়ার্ড, আমি কি করতে পারি, হাউ ডু আই মেক এ ডিফারেন্স, এন্ড দ্যাটস হোয়াট দ্য ইনোভেশন, রিয়েলি ডিসরাপটিভ ইনোভেশন কামস ইন। লেট মি সলভ দ্য প্রবলেম, not other people. Let me make it easy for other people. I think that becomes the better solution. আমি উত্তর দিতে চাচ্ছি না যে এটা ডেফিনিটিভ উত্তর, বাট আই এম জাস্ট গিভিং ইউ এ গাইডেন্স আর কি, মোটামুটি। বুঝতে পারছো? থ্যাংক ইউ স্যার। বাজেট এবং এটা, স্যার বাইকের আইডিয়াটা রিয়েলি ফ্যান্টাস্টিক, বাট ইমপ্লিমেন্টেশনে হয়তো বা কিছু একটা সোশ্যাল নর্মস এবং আদার্স প্রবলেম অ্যাফেক্ট করতে পারে। অ্যাবসলিউটলি, ভেরি সিম্পল। তোমরা যদি এক জায়গা থেকে এক জায়গায় করতে পারো, ধরো মেট্রো লাস্ট স্টেশনটা উত্তরা দিয়াবাড়িতে আছে হয়তো, ফর এক্সাম্পল, সেখান থেকে প্রথমে ওইটাই করতে পারো তোমরা যদি একটা গ্রুপ বানাও। হ্যাঁ, 50 জন বা 100 জনের একটা গ্রুপ বানাও। 100 জনের গ্রুপে 20টা বাইক কিনো, তোমরা নিজেরাই চাঁদা দিয়ে কিনো। এইটাই তোমাদের একটা ইনোভেশন হলো, যে দিয়াবাড়িতে আমরা বাইক রাখবো। এইটা তুমি মেট্রো বলতে পারো অথবা জায়গা ভাড়া নিতে পারো, যেভাবেই হোক না কেন, নিয়ে ওইখানে আমরা বাইকগুলো রাখি। ও আচ্ছা, সিকিউর করার ব্যাপারটা হয়তো আমরা দারোয়ান দিয়ে রাখলাম প্রথম প্রথম, বা সামথিং লাইক দ্যাট, বা একটা লকিং মেকানিজম থাকলো, বা একটা অ্যাপ থাকলো, বা হোয়াট এভার ইট ইজ। এখান থেকে আহ, আশুলিয়া পর্যন্ত আসবে, ক্যাম্পাস পর্যন্ত আসবে, দ্যাটস ইট। লেটস স্টার্ট উইথ দ্যাট, সিম্পল, ছোট আকারে, কিন্তু এনাফ ভলিউম যাতে এটা স্কেলেবল একটা জিনিস হয়। সো এইটাকে দেন ইউ টেক ইট টু দ্য নেক্সট লেভেল। দেন আমি দিয়াবাড়িতে করলাম, তারপরে আমি উত্তরা 10 নম্বর সেক্টরে করি, বা উত্তরা রাজমণি, হোয়াট এভার ইট ইজ, সামথিং লাইক দ্যাট। তারপরে আমি গেলাম, ও ওকে ঠিক আছে, এই পর্যন্ত যখন গেছি আমি বসুন্ধরাতে করি, একটা বসুন্ধরা একটা সেন্টার করি। ওই কমিউনিটিগুলোর সাথে কথা বলে একটা জায়গা নিতে হবে, যে কমিউনিটির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে দিস ইজ হাউ উই গোনা ডু ইট অ্যাজ এ স্টুডেন্ট, দ্যাটস হোয়াট উই লাইক টু ডু, দিস ইজ হাউ উই ইন্টেন্ড টু ডু ইট। এবং তারপরে দেখা যাবে যে ওইখানে যদি সৌর ভাইকে যদি আমরা বলি সবাই মিলে স্টুডেন্টরা, যে যে আমরা চাই এখানে যাতে আমরা এক জায়গায়
100টা বাইক রাখতে পারি, এই ধরনের আমাদের একটা জায়গা দরকার। ওকে, আই থিঙ্ক ইউ ক্যান আস্ক ফর ইট। ব্র্যাকে যদি থাকে, ব্র্যাকে বলবো যে আপনার এখানে 100টা, আমরা যদি 50টা দিয়ে শুরু করি, 20টা দিয়ে শুরু করি, কোনো অসুবিধা নেই। একটা মেকানিজম দেখে দেখা যাক এটা কি পপুলার হয় কিনা। অনেক প্রবলেম হবে, দেখা যায় প্রথমটা কাজই করেনি। ওকে, লেট মি ফাইন্ড আউট হোয়াট দ্য প্রবলেম, ইনহিবিটার্স গুলো কি, দেন উই স্টার্ট ওয়ার্কিং। দিস ইজ এ ভেরি গুড একটা প্র্যাকটিস। ইফ ইউ ক্যান চেঞ্জ সোশ্যাল নর্ম, ইউ ট্রুলি হ্যাভ ডান ডিসরাপটিভ ইনোভেশন। তো এক্ষেত্রে আমার মনে হয় যে যদি বিভিন্ন স্পট স্পট একটা হাব ক্রিয়েট করা যায় ফর সিকিউরিটি, যে Why সেখানে not? একজন মানুষ থাকবে যে সিকিউরিটি দিবে এবং রেজিস্ট্রেশন থাকবে, যে সে সেখান থেকে এটা নিচ্ছে এবং কোন হাবে গিয়ে সেটা বাইকটা আবার রেখে দিবে, সেটা অল রেকর্ডেড থাকবে। তো Yep. এই প্রসেস যদি থাকে তাহলে হয়তো বা এই প্রবলেমটা সলভ হতে পারে। See, you are already solving the problem. আমার তো বলতে হচ্ছে না, তাই না? আমরা এইটাকেই বলে আইডিয়েশন ফেজ। আমরা প্রবলেম ডিফাইন করলাম, ওইটা হলো এমপ্যাথি ছিল ফেজটা। তারপরে আইডিয়েশন ফেজটা হলো এই যে আমরা এখন প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি। তারপরে পাইলটটা হলো এখানে আমরা 10টা বাইক কিনলাম, 20টা বাইক কিনলাম, 100টা বাইক কিনলাম, আমি জানি না বাইকের দাম কত। ওইটা জাস্ট খুঁজে বের করা, এতগুলা বাইক কিনতে কিনতে কত টাকা লাগবে, একজন দারোয়ান রাখতে কত টাকা লাগবে, কি আসে ওই বিষয়, এখান থেকে ওইখানে। যারা বাইক নিবে তারা টাকা দিবে, তারা ওই দারোয়ানকে 20 টাকা করে দিবে বা 100 টাকা করে দিবে, হোয়াট এভার ইট ইজ, 10 টাকা করে দিবে এখান থেকে ওইখানে যাওয়ার জন্য, তাই না? তাইলে তো হয়ে গেল। তাহলে দেখা যাবে যে, ও আচ্ছা, তাহলে তো প্রতি মাসে দেখা যাবে আমি নতুন 10টা করে আরো আরো এডিশনাল 10টা বাইক কিনতে পারতেছি। তো প্রতি মাসে 10টা বা ডাবল বাইক করতে পারতেছি। যে কটা বাইক আছে, 10টা শুরু করলাম, 10টা কিনলাম, তারপরের মাসে 20টা ছিল, 40টা হইলো, তারপরের মাসে 40টা ছিল, 80টা হইলো। সো এইভাবে যদি মেকানিজমটা আমি, ফোর্স মাল্টিপ্লায়ার এটার বলে ফ্লাই হুইল, এই ফোর্স মাল্টিপ্লায়ারটা যদি আমি করে দিতে পারি, ফ্যান্টাস্টিক, আমার ইনোভেশন হয়েই গেল। এক জায়গায় যদি আমি করি, দিয়াবাড়িতে যদি আমি করি, দিয়াবাড়ি থেকে আশুলিয়া যদি করি, তারপরে আমি এই এক্সাম্পলটা ছবি আকারে নিয়ে মেয়রকে দেখাবো, এইটা আমি আমাদের অ্যাডভাইজারদেরকে দেখাবো, আমাদের সমন্বয়কদেরকে দেখাবো, আমাদের ইউনিভার্সিটি চ্যান্সেলরকে দেখাবো, এবং দেখায় বলবো যে ভাই এইটা আমরা এটা করতে চাই, এটার জন্য আমাদেরকে হেল্প করেন। হ্যাঁ, আমরা আপনাদের কারো কাছে হাত পাতবো না, কোনো দরকার নেই, আপনার কিছু দিতে হবে না, আপনি এটা অ্যাপ্রুভ করেন, ওয়ার গোনা ফান্ড আওয়ারসেলফ। বেশিরভাগ সময় আমরা বলি কি, না এটা আমাকে ফ্রি করে দেন, দরকার নাই। কেন, ওয়াই ওয়াই ডু দে নিড টু ডু ইট ফ্রি? ফ্রি করাটা তখন তাদের আরেক প্রসেসে যেতে হবে, আমার দরকার নাই তো। ওর সেলফ ফান্ড, কারণ আমার তো ওই যে সাফার করতেছি, 1 ঘন্টা সাফার করলাম, ওইটা সাফারে একটা ভ্যালু আছে না? আমি যদি মনে করি 10 টাকা দিলে আমার এটা ওই ভ্যালুটা, 50 টাকা দিলে এই ভ্যালুটা, বা একটা টিফিনের খরচ, একটা সকালের নাস্তার খরচ, এইটা যদি আমি কাউন্ট করি, তাহলে কিন্তু ইট ইট উইল বি সেলফ ফান্ডেড। আমার ধারণা একটা, দেখা গেল যে আমার 50 টাকা লাগে আমার একটা নাস্তার খরচ, ওইটাই আমার ফান্ডিং, তাই না? বুঝতে পারছো? অ্যাবসলিউটলি স্যার। ডোন্ট আস্ক, ডোন্ট বেগ, ডোন্ট আস্ক ফর এনিথিং, গিভ। নোবডি শুড এভার আস্ক ফর ইট। আমাকে কি একটা ডিসকাউন্ট দেওয়া যায় কিনা, ডোন্ট আস্ক ফর ইট। ওরা, আমি আপনাকে একটু বেশি টাকা দিচ্ছি, দ্যাটস হোয়াট ইউ শুড ডু। আপনি 100 টাকা চাইছেন, আপনাকে 200 টাকা দিব আমি, তাই না? দ্যাটস দ্য মডেল, দিস ইজ দ্য মডেল আই ওয়ান্ট ইউ গাইস টু স্টার্ট থিঙ্কিং। দ্যাট শুড বি অলওয়েজ দ্য মডেল। আমি বাংলাদেশে দেখছি একটা মেন্টাল মডেলই হলো 100 টাকা চাইলেই, মানে আমাদের বার্গেন মেকানিজমটা তো আমাদের রন্ধে রন্ধে সাথে সাথে কমায় ফেলায়। আরে এটা তো একটা ভ্যালু আছে। এখন আপনি যদি 100 টাকা জিনিস 50 টাকা দিয়ে কিনেন, তাহলে 50 টাকার ভ্যালু পাইলেন। আমি যদি 100 টাকা জিনিস 200 টাকা দিয়ে কিনি, আমি 200 টাকার ভ্যালু পাবো। হ্যাঁ, হয়তো ভ্যালুটা প্রথমে পাবো না, দিচ্ছে না, কিন্তু আমি যেহেতু 200 টাকা দিচ্ছি, সেই ভ্যালু বাই করে ফেলবে, বিকজ আদারওয়াইজ দিস ইজ দেয়ার লস। সুতরাং আমাদের দিতে হবে বেশি ভ্যালু, হাই ভ্যালিউ আইটেম আমাদের দিতে হবে, এন্ড উই হ্যাভ টু গিভ, নট আস্ক। আমরা নিব না, আমরা ভিক্ষা চাবো না, আমি ভিক্ষা দিব। আই আই নিড টু গিভ। আমাদের হাতটাকে এইরকম না করে হাতটাকে এরকম করতে হবে, আই নিড টু গিভ দেম। বেশিরভাগ সময় যারা দেয় আমরা সবাই তাদের কাছে যাই, যারা নেয় আমরা তাদের কাছে যাই না। সুতরাং তুমি যদি দিতে থাকো, সবাই তোমার কাছে আসতে থাকবে। বুঝতে পারছো? স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইসটা যে করবে। এবং দিস ইজ হাউ ইউ চেঞ্জ দ্য কান্ট্রি, ইউ চেঞ্জ, ইউ বিকাম ডিসরাপটিভ, তাই না? ওকে, অনেক সময় এক্সট্রা নিয়ে ফেললাম। তোমার কি প্রশ্নের উত্তরটা কাছাকাছি হয়েছে তো কিছু? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে না আমাদের, তখন আমরা আরো কথা বলবো, হ্যাঁ। ইনশাআল্লাহ। ওকে। হুম।
আসসালামু আলাইকুম সবাইকে।